ড্রামার শুরুতে আমরা একটা মেয়েকে দেখি যে কিনা ঘোড়ায় চড়ে বিজয়ের পতাকা নিয়ে রাজ্যের মধ্যে দিয়ে আসছিল। রাজ্যের সবাই বলাবলি করছিল জেনারেল সিহি জয়ী হয়ে ফিরে এসেছে। এই জয়ের উৎসব আতশবাজি দিয়ে উদযাপন করছিল সবাই। কিন্তু জেনারেল সিহি যখন বাড়ি আসে তখন দেখে তার বাড়ির সবার মৃতদেহ এদিক ওদিক পড়ে আছে। সিহি তার বাবা মাকে খুঁজতে থাকে। এক পর্যায়ে বাবাকে পেয়ে কাছে যায়, কিন্তু বাবা অনেক আহত। তার অবস্থা এমন যে তিনি আর বাঁচবেন না। তিনি সিহিকে পালিয়ে যেতে বলেন, কিন্তু সিহি তাকে নিয়ে যেতে চায়। এক পর্যায়ে সিহির বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এমন সময় মেনশনের বাড়ির চালের ওপরে মাস্ক পরে কাউকে দেখা যায়। সিহি সেদিকে দেখে তাকে পরিচয় জিজ্ঞাসা করে, কিন্তু ছেলেটা সামনে ধোয়ার কুয়াশা তৈরি করে যাতে চেহারা দেখা না যায়। সিহি কুয়াশা কাটাতে তার ম্যাজিক স্পেল ইউজ করে। এর মধ্যে ছেলেটা তাকে আক্রমণ করে। দুজনের মধ্যেই কিছুক্ষণ লড়াই চলে। এক পর্যায়ে মেনশনের এক গাছের নিচে মাস্ক পরা ছেলেটা সিহিকে শেষ করে। আর সিহির প্রাণের শক্তি নিয়ে যেন গাছটি সজীব হয়ে ফুল ফুটে ঝরেও পড়ে। আর ছেলেটা হাসতে থাকে। এরপর দৃশ্য চলে যায় শ্যান মেনশনে, যেখানে আমরা আরেকটা মেয়েকে দেখি যে হুট করে উঠে উদ্গ্রীব হয়ে যায়, যেন নিজেকে জীবিত ভেবে আশ্চর্য হচ্ছে। আয়নার সামনে গিয়ে নিজেকে দেখে বুঝতে পারে এটা তার শরীর না। আসলে সিহি পুনর্জন্ম লাভ করেছে আর শ্যান চিংয়ের শরীরে এসেছে। চিংয়ে আবার মাস্টার শ্যানের বৈধ মেয়ে হলেও বড় মেয়ে শ্যান চিয়াংলিন বেশি ক্ষমতাধর। যতই অবৈধ মেয়ে হোক, তার ম্যাজিক্যাল পাওয়ার ছিল, কিন্তু চিংয়ের ছিল না। এরপর রুমে আসে চিংয়ের দাসী আর তার খোঁজ খবর নিতে থাকে। তখনই রুমে আসে চিয়াংলিন, বেশ হুঙ্কার ছেড়ে আসে আর চিংয়েকে অত্যাচার করতে ম্যাজিক চাবুক বের করে। চিংয়ে তার ম্যাজিক স্পেল ইউজ করতে গিয়ে দেখে তার ম্যাজিক কাজ করছে না। মানে শরীর পরিবর্তনের সাথে পাওয়ারও চলে গেছে, কিন্তু শক্তি টেকনিক তো আর লোভেনি। তাই কৌশল দিয়ে চিয়াংলিনকে পরাস্ত করে আর চায়ের কাপ ভেঙে মুখের কাছে নিয়ে বলে, আমার ম্যাজিক পাওয়ার নেই, কিন্তু বুদ্ধি আছে। নিজের চেহারা নষ্ট করতে না চাইলে আমার পেছনে লাগতে এসো না, তাহলে সারা জীবন জীবন্ত নরকে কাটাবে। চিয়াংলিন কিছুটা ভয় পেয়ে বেরিয়ে যায়। চিংয়ে এবার দাসের কাছে জানতে পারে মেনশনে নাকি সবকিছু বাজেয়াপ্ত করা হয়েছে, আর সেখানে সবাই নাকি সুইসাইড করেছে। মাস্টার শি নাকি প্রতারণা করেছিল আর সেই দায় মাথায় নিয়ে সবাই আত্মহত্যা করেছে। এমনকি জেনারেল সিহিকেও মাস্টার শি মেরে ফেলে। চিংয়ের নিজের পরিবারের এমন মিথ্যা অপবাদ শুনে দ্রুত ছুটে যায়। গিয়ে দেখে আসলে সবকিছু বাজেয়াপ্ত করা হচ্ছে। আর রাজ্যের সবাই অবাক হয়ে যায় এই ঘটনা শুনে। ক্রাউন প্রিন্স পেইল্যাং এর হৃদয় ভেঙে যায়। সব জিনিসপত্র বাজেয়াপ্ত করার সময় সিহির বিয়ের ড্রেস দেখে সে ইমোশনাল হয়ে পড়ে। আসলে পেইল্যাং এর সাথেই বিয়ে হওয়ার কথা ছিল সিহির, তাই বিয়ের ড্রেস নিয়ে পেইল্যাং বুকে জড়িয়ে ধরে। দূর থেকে চিংয়ে এসব দৃশ্য দেখে ইমোশনাল হয়ে পড়ে। এর মধ্যে কোথা থেকে উড়ে এসে হাজির হয় পেইশু, সম্পর্কে রাজার আদরের ভাই আর পেইল্যাং এর চাচা। পেইশু বিয়ের ড্রেসটা নিয়ে ওপরে উঠে বসে। এরপর বলে এই ড্রেসটা খুবই সুন্দর, কোয়ার্টারের ডান্সারকে পরালে আরো সুন্দর লাগবে। কোয়ার্টার বলতে এখানে নর্তকীদের যে পতিতালয় থাকে সেটা বোঝানো হয়েছে। পেইল্যাং বলে এটা বিয়ের ড্রেস, এটাকে অপমান করতে দিতে পারে না সে। পেইশু বলে যার হাতে এই ড্রেস থাকবে সেটা তার। এবার দুজনের মধ্যে পাওয়ার ইউজ করে ফাইট শুরু হয়। পেইল্যাং কোনোভাবে ড্রেসটা নিতে পারে না। চিংয়ে এসব দেখে রেগে যায় আর এক পর্যায়ে পেইশুয়ের পেছনে এসে ড্রেসটা টান দিয়ে নিতে গেলে ছিঁড়ে যায়। পেইশু এবার চিংয়েকে আক্রমণ করে, কিন্তু সামনে আসে পেইল্যাং। এবার দুজনের মধ্যে আবার লড়াই হতে থাকে, কিন্তু এক পর্যায়ে পেইশু পেছনে চিংয়েকে দেখে লড়াই বন্ধ করে চলে যায়। পেইল্যাং এবার জিজ্ঞাসা করে চিংয়ে কে আর কিভাবে এটা করলো। চিংয়ে বলে সিহি একবার তাকে উপকার করেছিল, তাই আজ তার প্রতিদান দিচ্ছিল। পরে পেইল্যাং হাত ধরে চিংয়েকে তুলতে যায়, কিন্তু চিংয়ে ছেঁড়া কাপড়ের অংশ পেইল্যাং এর হাতে দিয়ে চলে যায় আর মনে মনে বলে এখন পরিচয় দেওয়ার সময় হয়নি। আমি আগে আসল সত্য বের করব, যে কারা আমার পরিবারের খুনের পেছনে দায়ী, তারপর সবকিছু। এরপর চিংয়ে সেনমেনশনে ফিরে আসে। চিয়াংলিন দুই চাকর আর দাসী নিয়ে আসে। এরপর চিংয়েকে জিজ্ঞাসা করে হঠাৎ এত সাহস কি করে হলো তার। চিংয়ে বলে উস্কে দিতে এসো না, তোমারই ক্ষতি হবে। এই কথা বলার ফাঁকে চিয়াংলিনের চাকর ঘরের ধূপ চেঞ্জ করে দেয়। এরপর তারা চলে যায়। রাতে সেই ধূপের প্রভাবে যখন চিংয়ে জ্ঞান হারায় তখন চিয়াংলিন আর তার চাকর চিংয়েকে নিয়ে যায় নর্তকীদের কোয়ার্টারে। সেখানে আগে থেকে অনেকগুলো পুরুষ ঠিক করে রাখে চিংয়ের সম্মান নষ্ট করে মাস্টার শ্যানের কাছে চিংয়েকে ছোট করার জন্য। এরপর সেই লোকগুলোকে চিয়াংলিন বুঝিয়ে দিচ্ছিল যেন চিংয়েকে মেরে না ফেলে। চিংয়ের জ্ঞান ফিরে এলে সে সব শুনতে পায় আর প্ল্যান করে ফেলে। লোকগুলো রুমে ঢুকে দেখে চিংয়ে নেই।
চিংয়ে সবার মুখে ধুলো দিয়ে চলে আসে। সবাই তো এবার পিছু নিতে থাকে। এক পর্যায়ে পেইশু সেখানে চলে আসে আর লোকগুলোকে মেরে চিংয়েকে টানতে টানতে নিয়ে যায়। সবাই বলাবলি করে প্রিন্সের হাতে পড়েছে, মেয়েটার আজ রক্ষে নেই। অন্যদিকে চিংয়েকে বাবার সামনে ছোট করতে মাস্টার শ্যানকে কোয়ার্টারে ডেকে আনে আর বলে আজ এখানে পাওয়া যাবে চিংয়েকে। মাস্টার শ্যান বলে চিংয়ে আসলে শ্যান পরিবারের সম্মান নষ্ট করে ফেলেছে। চিয়াংলিন আর লোকেরা খুঁজতে বের হয়ে যায়। পেইশু তো চিংয়েকে একটা রুমে নিয়ে যায়, এরপর হাত কেটে সেটা শুষে নেয়। তারপর দেখে এর শরীরে পেইশুয়ের শরীরে বিষের নিরাময় আছে, একে তো লাগবেই। কিন্তু চিংয়ে পালিয়ে যেতে চায়। তখন আবার চিয়াংলিনের লোকেদের আসতে দেখে ভয় পেয়ে যায়। পেইশু বলে ভেবে দেখো কি করবে তুমি। কি আর করার, চিংয়ে হাঁটু গেড়ে পেইশুয়ের সামনে বসে অনুরোধ করে। কিন্তু এটা পেইশুয়ের পছন্দ না, তার পছন্দ উগ্র আচরণ। এখন রাগে চিংয়ে গলা চেপে ধরে। তখন পেইশুয়ের পশুত্ব জেগে ওঠে, চিংয়েকে জড়িয়ে ধরে গলায় কামড় দেয়। তার চোখ লাল হয়ে যায়। তখনই আবার চিয়াংলিনরা এই রুমে আসে, কিন্তু পেইশুয়ের এই রূপ দেখে বেরিয়ে যায় দ্রুত। তখন চিংয়ে দেখে পেইশুয়ের ঘাড়ে সেই চিহ্ন যেটা সেদিন সুমেনশনে আক্রমণ করতে আসা মাস্ক পরা ছেলেটার ঘাড়ে দেখেছিল। চিংয়ে বুঝতে পারে পেইশু তার পরিবারের খুনি। 3 দিন পর যখন চিংয়ে বাড়ি ফিরে আসে তখন চিয়ানলিন সেখানে ঝামেলা করতে চলে আসে। চিংয়েও কম যায় না, একটা লাঠি তুলে মারতে শুরু করে। ম্যাজিক পাওয়ার নেই তো কি হয়েছে, হাতের জোর তো আছে, এভাবে অনেকক্ষণ মেরে মন শান্ত করতে পারে। তবে এরপর চিয়াংলিন আরো রেগে গিয়ে ম্যাজিক্যাল চাবুক দিয়ে চিংয়েকে বন্দি করে উপরে তুলে ধরে। তখন দাসীরা সেখানে কিছু করতে নিষেধ করে, কিন্তু চিয়াংলিন শোনে না, আজ যেন মেরেই ফেলবে। চিংয়ে বলে অবৈধ মেয়ে সবসময় নিচেই থাকবে। চিয়াংলিন টর্চার বাড়িয়ে দিতে চায়, কিন্তু তখন কোথা থেকে পেইশু এসে চিংয়েকে প্রোটেকশন দেয়। চিংয়ে বলে তুমি তাহলে সেদিন আত্মা কানেক্ট করতে কাজ করেছিলে, যাতে বিপদে পড়লে হেল্প করতে পারো। কিন্তু এরপর চিংয়ে জ্ঞান হারায় আর পেইশু তাকে নিয়ে চলে যায়। চিয়াংলিন তো অনেকটা হিংসা করতে থাকে। এদিকে চিয়াংলিনের দাসী বলে চিংয়ে মনে হয় প্রিন্সকে সিডিউস করে প্রাসাদে ঢুকতে চায়। এবার তো চিয়াংলিন আরো রেগে যায় আর দ্রুত বাবাকে জানানোর জন্য চায়। চিংয়ের ভালো জায়গায় বিয়ে হবে এটা তো চিয়াংলিন মেনে নিতে পারবে না। অন্যদিকে চিংয়েকে দেখা যায় পেইশুয়ের কোলে মাথা রেখে আছে। তখন জ্ঞান ফেরে আর তখনই পেইশু বলে তুমি অনেক চালাক, তুমি ইচ্ছা করে চিয়াংলিনকে উত্তেজিত করেছ যাতে সে তোমাকে মারতে যায়, আর আমি তোমাকে বাঁচাই কিনা। আমি বাঁচালে তুমি শ্যান পরিবার থেকে বের হতে পারবে সহজে, আর না হলে বুঝতে পারবে আমার কাছে তোমার মূল্য নেই। এরপর চিংয়েকে ছুঁড়ে মাটিতে ফেলে দেয়। চিংয়ে তখন হাসতে হাসতে বলে আমার থেকে তো আপনিই বেশি চালাক, তাই না প্রিন্স? এরপর পেইশু তো রেগে গিয়ে চিংয়েকে গলা চেপে ধরে আর ম্যাজিক স্পেল ইউজ করে অনেকগুলো ছুরি দিয়ে আঘাত করার জন্য প্রস্তুতি নেয়। কিন্তু চিংয়ে ভয় না পেয়ে হাসতে থাকে। এটা দেখে তো পেইশু আরো শক্তি দিয়ে আক্রমণ করে, কিন্তু কেন যেন আঘাত করতে পারে না। তখনই বাইরে খবর আসে ক্রাউন প্রিন্স দেখা করতে এসেছে। পেইশু নিজেকে শান্ত করে রেডি হয়ে যায় দেখা করতে। পেইলেংকে জিজ্ঞাসা করে কেন এ সময় এসেছে। পেইলেং বলে রাজার আদেশে একজনের খোঁজ করতে এসেছে। শ্যান পরিবারের মেয়েকে নাকি পেইশু তুলে এনেছে, তাকে যেন সসম্মানে নিরাপত্তা দিয়ে বাড়ি ফিরিয়ে দেয়। পেইশু হেসে বলে চিংয়ের জন্য আসলে কোনটা নিরাপদ। এরপর পেইশু ডাক দেয় চিংয়েকে। মুখে নেকাব পরে চিংয়ের সামনে আসে, কিন্তু পেইশু ম্যাজিক দিয়ে মুখের কাপড় সরিয়ে নেয়। পেইল্যাং দেখে চিনতে পারে এই মেয়েকে সেদিন শিমেনশনে দেখেছিল। এরপর পেইল্যাং তো পেইশুকে বলে তার প্রাসাদে লোকের অভাব আছে, তাই চিংয়েকে নিয়ে যেতে চাই। পেইশু বলে চাইলে নিয়ে যাও। পেইল্যাং এবার চিংয়েকে তার সাথে যেতে বলে, নিরাপত্তার আশ্বাস দেয়। চিংয়ে তখন পেইল্যাংয়ের কোমরে সেই পেন্ডেন্ট দেখতে পায় যেটা চিংয়ে উপহার দিয়েছিল। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সেই দৃশ্য। দুইজনের মধ্যে সুন্দর সম্পর্ক ছিল, সবাই বলতো এরা একে অন্যের জন্য তৈরি। পেইল্যাং আর শিহিকে দেখেও মনে হতো তারা একে অপরকে অনেক ভালোবাসতো। সিন বর্তমানে আসলে চিংয়ে মনে মনে বলে আমার পরিবারের খুনির ঘাড়ের চিহ্নের সাথে পেইশুয়ের মিল আছে, তাই আমাকে তার কাছাকাছি থাকতে হবে সত্য জানতে। তাই তোমার সাথে যাব না। এরপর পেইশুয়ের কাছে গিয়ে বলে আপনার চিন্তার জন্য ধন্যবাদ, তবে আমি তো প্রিন্সের সাথে আজীবন থাকার প্রতিজ্ঞা করেছি। পেইল্যাং আর কি বলবে, চলে যায়। এরপর পেইশু তার প্রাসাদের টোকেনের কপি চিংয়েকে দেয়। পরের দৃশ্যে দেখা যায় পেইশু পুকুর পাড়ে বসে মাছেদের খাবার দিচ্ছিল। তখন গার্ড ডু হ্যাং এসে জানায় পেইশু যেটা সন্দেহ করেছিল সেটাই হয়েছে। তবে সেদিন রাতে যে শিমেনশনে আক্রমণ করে সে অনেকটাই পেইশুয়ের মতো কলাকৌশল আচরণ জানে, তবে আসলে সেটা কে ছিল এখনো অজানা।
পেইশু আরও তদন্ত করতে বলে। ডুহ্যাং বলে চিংড়িকেও ভালো মনে হচ্ছে না। পেইশু বলে এমনি অনেক শত্রু, আরেকটা বাড়লে খুব একটা ক্ষতি হবে না। তখন পেইশু দেখে চিংড়ি লুকিয়ে শুনতে আসছে। এটা দেখে পেইশু ইচ্ছা করে ডুহ্যাংকে একটা বক্স দিয়ে বলে এটা লুকিয়ে রাখবে, চিংড়ি যেন না জানে। নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি হয়, তাই রাতের আধারে লুকিয়ে সেই বাক্স খুঁজতে যায়। বাক্স থেকে একটা চিঠি খুঁজে পায়, আর সেখানে পেইলেং এর লেখা চিঠি ছিল, যাতে সিমেনশনের আক্রমণের দিনের কথা লেখা ছিল। চিংয়ে তো অনুমান করতে থাকে যে পেইলেংই আসলে খুনি। সে রাতে চিংয়ে ক্রাউন প্রিন্সের প্রাসাদে যায় আর লুকিয়ে গার্ডদের কথা শোনে। সেখান থেকে জানতে পারে প্রিন্স পেইলেং নাকি সে পরিবারের সবাইকে মেরে রাজার থেকে সুনাম নিয়েছে। গার্ডরা জেনারেল শিহির জন্য আফসোস করে। রানী নাকি শিহির জন্মদিন বড় করে পালন করে শ্রদ্ধা নিবেদন করবে, তারপর নতুন করে ক্রাউন প্রিন্সেস সিলেক্ট করবে। গার্ডরা নিজেরাই বলে এসব রাজকীয় চালাকি সাধারণ মানুষ বুঝবে না। এসব শুনে চিংয়ে ইচ্ছে করে দরজায় নক করে জেনারেল শিহির একটা চিহ্ন ফুল রেখে যায়। গার্ডরা বেরিয়ে এটা পেয়ে কিছুটা ভয় পেয়ে যায়। পরে চিংয়ে এসে পেইশুয়ের প্রাসাদে ঢোকার সময় পেইশুয়ের কাছেই ধরা পড়ে। চিংয়ে এরপর বুঝতে পারে পেইশু ইচ্ছে করে এভাবে সত্য জানালো। পেইশু বলে আমি বুঝতে পেরেছি তুমি আসলে চিংয়ে নও, তুমি একজনের প্রতিশোধ নিতে এখানে এসেছ। না হলে আজীবন বন্দি থাকা দুর্বল মেয়ে হুট করে কেন সিমেনশনে আসবে? তাই শত্রু খুঁজতে গিয়ে ভুল মানুষকে শত্রু ভেবো না। চিংয়ে বলে আমি আসলে কে এটা বড় বিষয় না, আসল কথা তো আমি প্রতিশোধ নিতে এসেছি। পেইশু একটা ছুরি বের করে চিংয়েকে দিয়ে বলে তোমাকে সুযোগ দিলাম নিজের হাতে শত্রু মারার, কিন্তু চিংয়ে তো পেইশুকে আক্রমণ করে বসে। এরপর ছেড়ে দিলে চিংয়ে চলে যায়। আবার চিংয়ে লুকিয়ে রাতে ক্রাউন প্রিন্সের প্রাসাদে যায়। সেখানে গিয়ে পেইলেংকে বই পড়তে দেখে নিজেদের পুরনো স্মৃতি মনে পড়ে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় তাদের দুষ্টু মিষ্টি অতীত স্মৃতি। চিংয়ে এরপর সামনে পা দিতেই একটা ম্যাজিক সার্কেল চালু হয়ে যায়, আর পেইল্যাং সতর্ক হয়ে যায়। পেইশু তখন দ্রুত চলে আসে আর গার্ড আসার আগে চিংয়েকে নিয়ে চলে যায়। এরপর দুজনে একটা বাড়ির ছাদে বসে কথা বলতে থাকে। পেইশু আবার বলে তুমি আমাকে আবার ব্যবহার করতে চাইছিলে। চিংয়ে বলে আমি জানতাম না এমন হবে। আমি জেনারেল শিহির একটা চিহ্ন রেখে গিয়েছিলাম, তাই হয়তো তারা ধরে নিয়েছে শিহি মারা যায়নি। সেটাই ধরার জন্য এই ম্যাজিক সার্কেল চালু করেছে। এরপর প্রাসাদে ফিরে চিংয়ে ধন্যবাদ জানায় পেইশুকে আবারও বাঁচানোর জন্য। এখন শুধু একটা কাজে সাহায্য করুক, পেইল্যাংকে বিয়ে করতে। পেইশু জিজ্ঞাসা করে এতে তার লাভ কি? চিংয়ে বলে এভাবে পেইল্যাংকে পরাজিত করতে রাজ্য অধিকার করতে পারবে। পেইশু বলে তোমার সাহায্য ছাড়া আমি রাজ্য পাবো না তাই মনে হয় তোমার? চিংয়ে বলে সেটা বলছি না, তবে আমি একমাত্র যে কিনা আপনার অসুস্থতার ঔষধ হতে পারি। চিংয়ে এবার পেইশুকে উত্তেজিত করে যাতে সে রক্তপান করতে আসে, কিন্তু পেইশু নিজেকে কন্ট্রোলে রাখে। পরে চিংয়ে এবার পেইশুয়ের গলায় কামড় দেয়। আস্তে আস্তে পেইশু উত্তেজিত হয় আর চিংয়েকে আক্রমণ করে আর তার ঘাড়ে কামড় বসিয়ে দেয়, আর বলে তুমি ইচ্ছে করে আমাকে উত্তেজিত করছো যাতে আমি রাজি হই পেইল্যাং আর তোমার বিয়ের জন্য। এরপর চিংয়ে আর পেইশু অন্তরঙ্গ সময় কাটাচ্ছিল। তখন চিংয়ে আবার পেইশুকে বোঝাতে চেষ্টা করে কিভাবে পেইল্যাংকে বিয়ে করলে তার বিশ্বাস অর্জনের মাধ্যমে সুযোগ বুঝে ঘায়াল করা যাবে। এরপর পেইশুয়ের ক্ষমতা দখল সহজ হবে। কিন্তু পেইশু বলে তুমি ক্ষমতা পেলে তো আমাকে ভুলে যাবে, মিথ্যা আশ্বাস দিয়ে লাভ নেই। কিন্তু চিংয়ে হাল ছাড়ে না, আবার বোঝায় কারণ সিমেনশনে আক্রমণের দিন পেইশুয়ের ফিনিক্স ফুল পাওয়া গিয়েছিল, তাই অপরাধী হিসেবে পেইশুও তালিকায় থাকবে। পেইল্যাং সুযোগ ছাড়বে না। এরপর চিংয়ের ম্যাজিক্যাল আত্মা জাগ্রত করতে হেল্প চায়। পেইশু বলে ভেবে দেখব, তারপর উঠে চলে যায়। চিংয়ে তখন পেইল্যাংয়ের সাথে অতীত সুন্দর স্মৃতি মনে করে আর ভাবে কতই না মিথ্যা ছিল সে ভালোবাসায়। এরপর মনে মনে প্রতিজ্ঞা করে সে পরিবারের নামের অপবাদ মুছে দেবে, পেইল্যাংকে নিজের মুখে অপরাধ স্বীকার করতে বাধ্য করাবে। এদিকে পেইশু যখন রুম থেকে বের হয়ে রেডি হয়ে যাচ্ছিল, তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সেদিন রাতে পেইশু প্ল্যান করে গার্ডদের দিয়ে সেসব কথা শোনায় চিংয়েকে, যাতে পেইল্যাংয়ের প্রতি ক্রোধ আরও বাড়ে। তবে চিংয়ে রেখে যাওয়া চিহ্ন ফুল পাল্টে নিজের ফিনিক্সের ফুল রেখে যায়, যাতে চিংয়ে সন্দেহের বাইরে থাকে। সিন বর্তমানে আসলে ডুহ্যাং এসে পেইশুকে খবর দেয় যে পেইল্যাং কাল সভায় পেইশুকে নিয়ে একটা মারাত্মক চাল দেবে। পেইশু বলে এই না হলে আমার ভাতিজা। পরের দিন সভায় সত্যি এক কর্মকর্তা এসে জানায় জনগণ নাকি উত্তেজিত হয়ে গেছে সেই পরিবারের বিচারের জন্য, আর সেদিন নাকি পেইশুয়ের ফিনিক্স ফুল পাওয়া গিয়েছিল সিমেনশনে। আবার জিনিসপত্র বাজেয়াপ্ত করার সময়ও পেইশু গিয়ে পেইল্যাংয়ের কাজে বাধা দিয়েছিল।
তাই পেশু হয়তো সিমেনশনের অপরাধের সাথে জড়িত। কিন্তু রাজা এসব মানতে নারাজ। তখন পেইল্যাং বলে সে তদন্ত করবে, আসল সত্য বের করতে চেষ্টা করবে। রাজা বলে যা হয় করো, তবে তোমার আঙ্কেলকে মিথ্যা ফাঁসিও না। পেইল্যাং তখন অবশ্য এটা মেনে নেয়, কিন্তু মনে কি আছে কে জানে। পরে আলাদাভাবে রাজার সাথে কথা বলে পেইল্যাং। রাজা তাকে সব দিক থেকে সতর্ক করে। পেইশুয়ের ম্যাজিক্যাল আত্মার আলাদা পাওয়ার আছে, সেটা তাকে শক্তিশালী রেখেছে। তাই পেইশু যাই করে যেন ভেবেচিন্তে করে। এরপর পেইল্যাং বাইরে এসে আজকের সভায় পেইশুকে নিয়ে মন্তব্য করা কর্মকর্তাকে ইশারায় বলে প্ল্যান সাকসেসফুল হয়েছে। অন্যদিকে পেইশু আর চিংয়ে যায় লিংশি হাউসে আলাদা সময় কাটাতে। এখানে কথায় কথায় চিংয়ে বলে পেইশুয়ের কাছে পেইল্যাংয়ের অপকর্মের প্রমাণ থাকা সত্ত্বেও কেন সে ফাঁস করছে না। পেইশু বলে ক্ষমতা তো শি পরিবারেরও ছিল, কিন্তু তারাও শেষ হয়ে গেছে, তাই সুযোগ বুঝে কাজ করাই উচিত। চিংয়ে বলে রাজ্যের ক্ষমতা পাওয়ার চক্করে সাধারণ মানুষের জীবন আপনাদের কাছে কিছুই না, তবে সাধারণ মানুষ খেপে গেলে পরিস্থিতি ভিন্ন হতে পারে, তাই সতর্ক থাকবেন। পেইশু বলে আমাকে নিয়ে চিন্তা না করে নিজেকে নিয়ে করো। চিংয়ে বলে আমি কেন ভাববো। পেইশু বলে তুমি যেভাবে শি পরিবারের কেস নিয়ে উদ্বিগ্ন তাতে সন্দেহ আছে। তোমার কি মনে হয় জেনারেল সিহি সত্যি মৃত? কেন যেন মনে হয় তোমার মধ্যে সিহির মিল আছে, বিশেষ করে এই অন্যায় কোনো কিছু মেনে না নেওয়ার জেদ। চিংয়ে কিছুটা ঘাবড়ে যায়। এবার ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, যেখানে সভায় পেইশুয়ের অতিরিক্ত অবান্তর খরচ নিয়ে রাজার কাছে সিহি বিচার দিয়েছিল, কিন্তু শেষ অবধি কোনো লাভ হয়নি। রাজা নিজের ছেলের থেকেও নিজের ভাইকে বেশি গুরুত্ব দিত, ছাড় দিত। সেদিন পেইশু ফেরার সময় সিহিকে জিজ্ঞাসা করে কেন তাকে ঘৃণা করে, সে কি পুরনো কথা ভুলে গেছে। সিহি বলে তাদের মধ্যে পুরনো কোনো বন্ডিং নেই। পেইশু তখন বলে এর জন্য পরে অনুশোচনা করতে হবে, কিন্তু সিহি কেয়ার করে না। এরপর চিংয়ের ঘুম ভেঙে যায়। সে চিন্তা করে এত সহজে পেইশুয়ের কাছে নিজের পরিচয় ফাঁস হতে দেওয়া যাবে না। পরের দিন পেইশু চিংয়েকে বলে আমি তোমাকে একবার চান্স দেব, এর মধ্যে তোমার ম্যাজিক্যাল আত্মা জাগ্রত করতে হবে। পারলে পারবে, না হলে মারা যাবে। এরপর ডুহ্যানকে বলে ম্যাজিক্যাল তীর ছুঁড়ে চেষ্টা করতে, কিন্তু ডুহ্যাং বলে চিংয়ে এটা সহ্য করতে পারবে না। কিন্তু পেইশু কথা কানেই নেয় না। এরপর ডুহ্যাং আর চিংয়ে উঠোনে আসে। ডুহ্যাং বলে আমি তীর ছুড়বো আর তোমাকে সেটা ম্যাজিক সার্কেল তৈরি করে সেটা প্রতিহত করতে হবে। চিংয়ে এবার অনেক চেষ্টা করে 3টা সার্কেল তৈরি করে। ডুহ্যাং এরপর তীর ছুড়ে দেয়। তীর প্রথম 2টা সার্কেল ভেদ করে তৃতীয় সার্কেলে এসে আটকে যায়, কিন্তু চিংয়ে বেশিক্ষণ আটকে রাখতে পারে না। তীর এবার চিংয়েকে আঘাত করতেই যায়, কিন্তু পেইশু এসে তীর আটকে নেয়। পেইশু এসে চিংয়েকে জড়িয়ে ধরে। তীরটা সরিয়ে দেওয়ার পরে দুজনে অনেকক্ষণ এভাবে জড়িয়ে থাকে। পরে পেইশু বলে তুমি কোনো কাজের না, তুমি যদি আমার উপকারে না আসতে তাহলে আজকেই মারা পড়তে। সেদিন রাতে ছিল পূর্ণিমার রাত। যথারীতি প্রতি পূর্ণিমায় পেইশু চিংয়েকে ঘাড়ে কামড় দিয়ে রক্ত পান করে। আজও চিংয়ে এসেছে, তবে ঘাড়ে কামড় দেওয়ার কিছু সময় পরে পেইশুর অস্বস্তি লাগে। এবার চিংয়ে বলে আমি নিজেকে বিষ দিয়েছি, এখন তুমিও আমার সাথে বিষে কষ্ট পাবে। পেইশু বুঝতে পারে কোন বিষ। তখনই পেইশু বলে আমার থেকে তুমি বেশি কষ্ট পাবে। চিংয়ে বলে সমস্যা নেই, আমার ম্যাজিক্যাল আত্মা জাগ্রত করতে সাহায্য করো, তাহলে দুজনেই একসাথে শেষ হব। কিন্তু দেখা যায় পেইশুকে এই বিষ কিছুই করতে পারে না। উল্টো পেইশু জোর করে চিংয়েকে কিস করে বলে নিজে একটু স্বাদ নিয়ে দেখো, তোমাকে মনে হয় বেশিই ছাড় দিয়ে দিয়েছিলাম। এরপর চিংয়েকে বন্দি করে ম্যাজিক্যাল চাবুক দিয়ে আঘাত করে আহত করা হয়। একদিন এক রাত বন্দি থেকে অত্যাচারিত হওয়ার পর ডুহ্যাং আসে পেইশুয়ের কাছে, মেডিসিন পাঠাবে কিনা চিংয়েকে সেটা জানতে। পেইশু মেডিসিন পানিতে ফেলে দেয়, তার অনেক সহ্য ক্ষমতা আছে, এসব লাগবে না। অন্যদিকে চাবুকের আঘাতে জর্জরিত হয়ে একসময় জ্ঞান হারায় চিংয়ে। পরে যখন তার জ্ঞান ফেরে নিজেকে সে সিহির রূপে পায় আর শি মেনশনে আবিষ্কার করে এমনকি মাস্টার শিও জীবিত আছে। সিহি তো বাবাকে দেখে জড়িয়ে ধরে। মাস্টার শি ভাবে মেয়ে হয়তো অসুস্থ, তাই দুঃস্বপ্ন দেখেছে। এবার মাস্টার শি দেখায় ক্রাউন প্রিন্স দেখা করতে এসেছে। প্রথমে সিহি একটু ভয় পায়, কারণ এই পেইল্যাং একসময় ক্ষতিকর হবে। তবে পেইল্যাং এসেছে তাদের বিয়ের ড্রেস নিয়ে সিহিকে ট্রায়াল দিতে। পেইল্যাং সিহির ড্রেস পরে আসার পর সুন্দর করে চুল বেঁধে দেয়, কিন্তু সিহির মন উদাস দেখে জিজ্ঞাসা করে কি হয়েছে। সিহি তখন বলে আমি একটা দুঃস্বপ্ন দেখেছি, দেখলাম আমি মারা গেছি। পেইল্যাং তখন জড়িয়ে ধরে বলে এরকম বাজে কথা আর বলবে না। এরপর সিহি বলে তোমাকে একটা সিক্রেট বলবো,
এই বলে পেইল্যাং কাছে আসতেই সিহি ছোড়া দিয়ে পেইল্যাংয়ের গলায় মারে। এরপর গলা চেপে ধরে উঁচু করে ফেলে আর বলে, সেই পরিবারের সবাইকে খুন করার শাস্তি, আর যাতে খুন করতে না পারো। কিন্তু কিছু সময় পর পেইল্যাং গায়েব হয়ে যায়। সিহিকে চারপাশে থেকে অনেক লাল ফিতে এসে হাত পা গলা বেঁধে টানতে শুরু করে। এরপর পেইল্যাং সামনে এসে বলে, তুমি কখনো আমাকে মারতে পারবে না, আসলে এইসব চিংয়ে কল্পনা করছিল। আর পেইশু এসব কল্পনা করে উত্তেজিত করছিল যাতে ম্যাজিক্যাল আত্মা জাগ্রত হয়। এক পর্যায়ে কল্পনার জগতে পেইল্যাং অনেকবার সিহির পেটে ছুরি মারতে থাকে। এক পর্যায়ে সিহির ম্যাজিক্যাল পাওয়ার জাগ্রত হয় আর পেইল্যাংকে শেষ করে দেয়। কিন্তু এরপর বুঝতে পারে এটা আসলে পেইশু ছিল। এই শক্তি জাগ্রত করতে পেইশু-এরও অনেক ধকল সহ্য করতে হয়। এরপর বাস্তব জগতে চিংয়ে নিস্তেজ হয়ে যায় আর পেইশু তাকে জড়িয়ে ধরে। ডুহ্যাং বলে, আপনি এভাবে এসব করলে পরে তো আপনাকে ঘৃণা করবে। পেইশু বলে, জগতে অনেকেই আমাকে ঘৃণা করে, আরেকজন বাড়লে কিছুই হবে না। এরপর পেইশু চলে যায়। পরে চিংয়ের জ্ঞান ফিরলে ডুহ্যাং পাওয়ার সম্পর্কে সবকিছু বুঝিয়ে বলে। আর পেইশু যে এসব করেছে হেল্প করার জন্য সেটাও বলে। চিংয়ে বুঝতে পেরেছিল বলে জানায়। পরে চিংয়ে যখন ফাইনাল প্র্যাকটিস করতে যায় তখন ম্যাজিক সার্কেল তাকে আঘাত করে। ডুহ্যাং বুঝতে পারে না কি হলো। চিংয়ে আবার কাবু হয়ে যায়। পরে চিংয়ের যখন জ্ঞান ফেরে তখন তার সামনে পেইশু বসেছিল আর সে বলে, তুমি আসলে কাজের না। এই যোগ্যতা নিয়ে তুমি আমার তরবারি হিসেবে কাজ করতে চাও? চিংয়ে বলে, আপনি আমাকে ম্যাজিক্যাল আত্মা জাগ্রত করতে এসব করেননি। সে এটা করেছে টেস্ট করতে যে চিংয়ে কি আসলে সিহি কিনা। না হলে পেইল্যাংয়ের রূপে কেন আসবে? কারণ সিহির যে পেইল্যাংয়ের সাথে কানেকশন ছিল এটার জন্যই তিনি এমন করেছে। পেইশু এবার রেগে গিয়ে চিংয়ের গলা চেপে ধরে, কিন্তু চিংয়ে উল্টো কিস করতে শুরু করে আর সিডিউস করতে চেষ্টা করে। পেইশু যখন সাড়া দিতে শুরু করে তখন চিংয়ে ছোট ছুরি দিয়ে গলার কাছে আহত করে। চিংয়ে বলে, ম্যাজিক্যাল পাওয়ার না থাকলেও কিন্তু আমি ভালো অস্ত্র হতেই পারি। এরপর ডুহ্যাং এসে খবর দেয় পেইল্যাং নাকি সেনাদের নিয়ে পেইশু-এর প্রাসাদ ঘিরে ফেলেছে। চিংয়ে বলে, এবার আমাদের সুযোগ কাজে লাগাতে হবে। পেইশু দেখা করতে বেরিয়ে আসে আর পেইল্যাংকে জিজ্ঞাসা করে, এত রাতে বিনা নোটিশে আমার প্রাসাদে আক্রমণ করার মানে কি? সাহস কি করে হয়? পেইল্যাং বলে, আমি রাজার আদেশে এসেছি। সেই পরিবারের গণহত্যার সাথে আপনার হাত আছে বলে ধারণা করে আপনাকে এখন বন্দি করা হবে, কারণ প্রমাণ হিসেবে আপনার একটা টোকেন সি মেনশনে পাওয়া গেছে সেদিন। পেইশু এবার হেসে তার গার্ডদের বলে, কোথায়, তাকে নিয়ে এসো। এরপর একজনকে নিয়ে আসে গার্ড। পেইশু বলে, কয়েকদিন আগে এই চোরকে আমার প্রাসাদে হাতে নাতে ধরি। আমি ভেবেছিলাম সম্পদের দিকে লোভ, কিন্তু এখন দেখি আমার স্পেশাল টোকেন পেন্ডেন্ট চুরি করেছে। পেইল্যাং, তোমাকে ধন্যবাদ এটা ফিরিয়ে আনার জন্য। এরপর পেইল্যাংয়ের হাত থেকে টোকেন নিয়ে পেইশু বলে, হয়তো কেউ আমাকে ফাঁসাতে এই চোরকে কাজে লাগাচ্ছে। তোমরা বরং সেটা তদন্ত করো। এই চোর এবার কিছু বলতেই যাবে কিন্তু পেইল্যাং তার ম্যাজিক স্পেল দিয়ে আহত করে দেয়। এরপর পেইশুকে বিরক্ত করার জন্য দুঃখিত বলে বেরিয়ে যাচ্ছিল। তখন হঠাৎ পেইশু-এর কাছে এসে তার পেটের কাছে আঘাতের চিহ্ন দেখতে পায়। পেইল্যাং জিজ্ঞাসা করে, আঙ্কেল কি ঠিক আছেন কিনা? পেইশু হেসে বলে, একদম ভালো আছি। পেইল্যাং যাবার পর ডুহ্যাং এসে বলে, চিংয়ে ঠিকই বলেছিল, এই ক্রাউন প্রিন্স ভবিষ্যতে বড় সমস্যা সৃষ্টি করবে। পেইশু বলে, এবার তার খেলা দেখানোর পালা। তখন সুহ্যাং একটা সুগন্ধের বাক্স দেয়, যেটা লিংশি হাউস থেকে চিংয়ে এনেছে, পেইশুকে গিফট হিসেবে দিয়েছে। পেইল্যাংরা যখন বেরিয়ে যাচ্ছিল তখন চিংয়ে একটা তরবারি দিয়ে নিজের গলায় ধরে। পেইল্যাং এই দৃশ্য দেখে দ্রুত সেখানে গিয়ে চিংয়েকে উদ্ধার করে। চিংয়ে তো কান্না জড়িত গলায় বলে, আমাকে বাঁচান, সাহায্য করুন, উদ্ধার করুন। এরপর পেইল্যাং আলাদা জায়গায় গিয়ে চিংয়েকে সান্ত্বনা দেয়, তার কথা শুনে। এরপর চিংয়ে হাতের ক্ষত বের করে দেখায়। পেইল্যাং তো তার আঙ্কেলের এমন কাজ দেখে রাগে গজগজ করতে থাকে। জিজ্ঞেস করে কেন এমন কাজ করে তার আঙ্কেল, তার তো অনেক দাসী আছে। চিংয়ে কান্নার অভিনয় করে। পেইল্যাং তো চোখ মুছেও দেয়। চিংয়ে বলে, আমি পেইশুয়ের সিক্রেট জেনে গেছি তাই। আমি তো পালানোর জন্য তাকে ছুরিও মেরেছি। তো এবার আমরা ফ্ল্যাশব্যাকে দেখি পেইল্যাং যখন পেইশুয়ের প্রাসাদে আক্রমণ করে তখন চিংয়ে প্ল্যান করে। পেইশু জিজ্ঞাসা করে কি প্ল্যান। চিংয়ে তখন পেইশুয়ের দুর্বলতাকে কাজে লাগিয়ে জিম্মি করে পেইল্যাংয়ের সহযোগিতায় শ্যান পরিবারে ফিরে যাবে আর সেখান থেকে বিয়ের প্রস্তাব নিয়ে ক্রাউন প্রিন্সেস হবে। এভাবে প্রাসাদে প্রবেশ করবে সে। তবে চিংয়ে ভাবে পেইশু হয়তো ভয় পেয়ে যাবে আর সিক্রেট ফাঁস করে দেবে। কিন্তু পেইশু বলে, এত সহজেই কেউ কারো শত্রুর সাথে রাত কাটানো মেয়েকে বিয়ে করবে না। তার জন্য আমাকে তোমার প্রতারণা করতে হবে। আর সব জিনিস আসল না হলে খেলা জমবে না।
এই বলে নিজের তরবারি বের করে সেটা চিংয়ের হাতে ধরিয়ে পেইশু নিজের পেটে ঢুকিয়ে দেয়। চিংয়ে ভাবেওনি এত দূর যাবে পেইশু। আর এই ক্ষতই সেদিন রাতে পেইল্যাং দেখেছিল। এদিকে পেইশু তরবারি থেকে রক্তের দাগ মুছে ফেলছিল। ডুহ্যাং তখন এসে বলে, আপনি তো চিংয়ের দেয়া লিংশি হাউসের ধূপ ভালো পছন্দ করেছেন, সারাদিন জ্বালিয়ে রাখছেন। পেইশু মুড নিয়ে বলে, আমি এসব পছন্দ করি না। ডুহ্যাং তখন ফেলে দিতে নিয়ে যায়, কিন্তু পেইশু আবার বাধা দেয়। এরপর চিংয়ে সেখানে আসে। পেইশু ওর অবস্থা জিজ্ঞাসা করে। পেইশু কথা না বাড়িয়ে পেইল্যাং তাকে বিশ্বাস করেছে কিনা জিজ্ঞাসা করে। তো চিংয়ে সব খুলে বলে। পেইশু বলে, রানীর জন্মদিনে একজন যাবার জন্য গার্ড পায়, সেখানে তোমার বাবা জিয়াংলিনকেই দেবে। চিংয়ে বলে তার প্ল্যান করা আছে। চিংয়ে এবার পেইশুকে নিয়ে চিন্তায় পড়ে যায় আর খেয়াল রাখতে বলে। কিন্তু পেইশু মুড নিয়ে বলে, আমাকে নিয়ে ভাবতে হবে না তোমার। অভিমানে একটু রাগ দেখায় আর কি। এবার পরের দিন পেইল্যাংয়ের পাঠানো গাড়িতে করে চিংয়ে বাড়ি ফিরে যায় আর শর্ত মতে পেইশুয়ের সিক্রেট পেইল্যাংকে জানিয়ে দেয়। ডুহ্যাং এসে পেইশুকে খবর দেয় যে চিংয়ে পেইল্যাংয়ের পাঠানো গাড়িতে উঠে চলে গেছে। আর পেইল্যাং সিক্রেট জেনে যাবার পর বলে, এবার আসল খেলা জমবে। পেইল্যাং এর গুপ্তচর আরও জানায় চিংয়েকে বিশ্বাস করাই যায় যে সত্যি পেইশুকে ছুরি মারার অপরাধী হয়ে কারাগারে অত্যাচারিত হয়েছিল। এরপর রাতে যখন চিংয়ে বাড়ি ফিরে আসে তখন চিয়াংলিন তার পথ আটকায়, নানাভাবে অপমান করতে চেষ্টা করে। এরপর যখন চাবুক দিয়ে মারতে যায় তখন চিংয়ে সেটা ধরে ঘুরিয়ে চিয়াংলিনের গলায় পেঁচিয়ে দেয়। এরপর বলে, তুমি আমাকে মারবে, তার আগে নিজেকে বাঁচাতে শেখো। এরপর চিংয়ে তাকে ছুঁড়ে ফেলে চলে যায়। চিয়াংলিন তো রেগে বলে, তুমি যত যাই করো আমার থেকে ভালো সম্মান কখনো পাবে না, আর আমি ক্রাউন প্রিন্সেস হব, যতই তোমাকে ক্রাউন প্রিন্স বাড়ি দিয়ে যাক। চিংয়ে রুমে ঢুকে তার দাসীকে টেবিলে মাথা রেখে ঘুমাতে দেখে। তারপর তাকে ডেকে তোলে। দাসী ভাবে সে স্বপ্ন দেখছে, কিন্তু চিংয়ে আসলেই ফিরে এসেছে জানতে পেরে দাসী অনেক খুশি হয়। এরপর দাসী সতর্ক করে দেয় যে চিয়াংলিনের মা ম্যাডাম জিয়ান ফিরে এসেছে। চিংয়ের তো এবার অন্য প্ল্যান করতে হবে। অন্যদিকে মা আসতেই চিয়াংলিন তো নালিশ করা শুরু করে দেয়। চিংয়ে যদি আবার ক্রাউন প্রিন্সেস সিলেক্ট হয়ে যায় তাহলে চিয়াংলিনের কি হবে। ম্যাডাম জিয়ান আশ্বাস দেয় চিয়াংলিনই হবে পরবর্তী ক্রাউন প্রিন্সেস। চিয়াংলিন তখন বলে, কাল দুজনে মিলে চিংয়েকে টর্চার করব সবার সামনে। সে অনুযায়ী পরের দিন চিংয়েকে ডেকে পাঠায়। আসার পথে দাসী বারবার চিংয়েকে সতর্ক করে। চিংয়ে বলে, যখন ব্রিজের উপরে উঠে গেছি পার তো হতেই হবে, আমার কাছে অন্য প্ল্যান আছে। এরপর কানে কানে কি যেন বলে দেয়। এবার ম্যাডাম জিয়ান চিংয়েকে হাঁটু গেড়ে বসতে বলে, কিন্তু দোষ না করে সে কেন তার জন্য শাস্তি পাবে। ম্যাডাম জিয়ান বলে, তুমি তোমার বড় বোনের সাথে বেয়াদবি করেছ। চিংয়ে তখন বলে, সম্মান পেতে হলে চিয়াংলিনের উচিত সেভাবে বোনের মতো আচরণ করা। চিয়াংলিন আর কথায় কাজ হবে না দেখে গার্ডদের দিয়ে মারতে বলে। গার্ডরা মারতে শুরু করলে চিংয়ে বলে, তোমরা আমার সৎ মা সৎ বোন, এ ধরনের আচরণ করে পার পাবে না, আমি বাবাকে বলে দেব। চিয়াংলিন এবার নিজেই লাঠি নিয়ে মারতে শুরু করে। আর তখনই প্রাসাদের দুই কর্মকর্তা আর মাস্টার শ্যান এসে এই দৃশ্য দেখে। কর্মকর্তারা এসব দেখে ছি করতে থাকে। মাস্টার শ্যান লজ্জায় শেষ। ম্যাডাম জিয়ান আর চিয়াংলিনকে রাগ দেখায় আর এরপর দুই কর্মকর্তাকে বোঝাতে থাকে যে এসব হঠাৎ করেই হয়ে গেছে। পরে ম্যাডাম জিয়ান আর চিয়াংলিন আলাদা আলাপ করে, হঠাৎ মাস্টার শ্যান ফিরে আসলেন কেন। কর্মকর্তারা খবর পেয়েছে আমাদের প্রাসাদে নতুন অস্ত্র এসেছে, সেটার খোঁজ নিতে এসেছিল, হতে পারে এটা চিংয়ের প্ল্যান। ম্যাডাম জিয়ান বলে, এবার তো মনে হয় রানীর জন্মদিন অনুষ্ঠানের গেস্টে চিংয়ের নাম যাবে। চিয়াংলিন তো হতাশ হয়ে যায়। ম্যাডাম জিয়ান অন্য প্ল্যান ভাবে। অন্যদিকে দাসী দেখা করতে আসে চিংয়ের সাথে, সে সুস্থ আছে কিনা তা দেখতে। আর এভাবে অন্য কথা দিয়ে মাস্টার শ্যানকে কেন ডেকে আনলো, সত্যি কথাও তো বলতে পারতো। চিংয়ে বলে, সত্যি জানলে বাবা আসতো না, সম্মানের ভয়ে ঘটনা লুকিয়ে চাপা দিত। আর ব্যথার ব্যাপারে একটা গোল্ড ব্লাড পিল দেখিয়ে বলে, এটা নিলে ব্যথা শরীরে বেশি লাগে না। দাসী জিজ্ঞাসা করে, এই পিল কোথায় পেল। চিংয়ে তখন অতীত মনে করে, এটা তো জেনারেল শিহিকে তার বাবা মাস্টার শি দিয়েছিল। চিংয়ে তখন বলে, পরিচিত একজন দিয়েছিল এসব। পরের দিন চিংয়ের জন্য ভালো ভালো পোশাক আনা হলে চিয়াংলিন সেটা কেড়ে নিতে চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হলে মায়ের কাছে গিয়ে ম্যামে করতে থাকে। তার মা তাকে সান্ত্বনা দেয় আর বলে, রানীর ভোজসভায় তাকে পাঠানো হবে, চিন্তা নেই। এরপর মাস্টার শ্যান আসে। চিয়াংলিন আনন্দের সাথে এগিয়ে যায় আর বলে সে রেডি। কিন্তু মাস্টার শ্যান মা মেয়ে দুজনকেই বকা দেয়, দুজনকে এসব উল্টোপাল্টা কাজের জন্য ছাড়ি দেয় আর ভোজসভায় চিংয়ে যাবে বলে দেয়। চিয়াংলিন তো কান্নাকাটি শুরু করে।
পরে মাস্টার শ্যান আফসোস করে যে তার এই বোকা মেয়েটা যাবে, কিন্তু পাশে থাকা গার্ড বলে চিংয়ে এখন সাধারণ নেই, ক্রাউন প্রিন্স দুজনেই পিছু নিয়েছে। আর আগের দিন রাতে পেইল্যাং বাড়ি পৌঁছে দিয়ে গেছে। এসব শুনে মাস্টার শ্যান ভাবে এই মেয়ের এত ডিমান্ড হলে একদিন এর মাধ্যমে তার পদমর্যাদা বাড়বে নিশ্চিত। তারপর রাজপ্রাসাদের গার্ড এসে নিমন্ত্রণপত্রে চিংয়ের নাম দিয়ে যায়। চিয়াংলিন পরে চিংয়েকে ভয় দেখিয়ে বলে, এত আশা রেখো না, সবাই গেলেই তোমার সব চাল শেষ হবে। চিংয়ে মিথ্যা ভয় পাবার অভিনয় করে, তারপর একটা হাসি দিয়ে ভেতরে চলে যায়। এরপর রানীর জন্মদিনে ভোজসভার অনুষ্ঠানে চিংয়ে এসে পৌঁছায়। বাইরে এসে দাঁড়িয়ে চিন্তা করতে থাকে শিব পরিবারের সাথে যা ঘটেছিল। এবার এখানে পেইল্যাং আসে আর তাকে অভ্যর্থনা জানায়। চিংয়েও হাতে হাত রেখে ধন্যবাদ জানায়। এটা দেখে আশেপাশে উপস্থিত হওয়া অন্যরা অবাক হয়। একটা সাধারণ মেয়ে কিভাবে ক্রাউন প্রিন্সের কেয়ার পায়? কে এই মেয়ে? এরপর চিংয়েকে ভেতরে যেতে বলে পেইল্যাং বলে, আজ তোমার মুক্তি, কারণ আজ পূর্ণিমার রাত, পেইশুকে শেষ করা হবে। চিংয়ে মনে মনে চিন্তিত হলেও মুখে প্রকাশ করে না, বরং ধন্যবাদ জানায়। তো পরে পেইল্যাং চলে গেলে চিংয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে। এবার দূর থেকে পেইল্যাং তীর ছুঁড়ে দিতে গার্ডকে প্রস্তুত করে। চিংয়ে যদি ফিরে যেতে চায় তবে এখানেই শেষ করা হবে, কিন্তু চিংয়ে ফিরে যায় না। মনে মনে বলে, পেইশু, তোমাকে আমি রক্ষা করতে আসবো না। যে রক্ষা পেতে অন্যের ওপর ভরসা করে তার বেঁচে না থাকাই উচিত। চিংয়ে প্রাসাদে প্রবেশ করে। পেইল্যাং গার্ডকে তীর নামাতে বলে, কিন্তু চিংয়ে অনেক চিন্তিত ছিল। প্রাসাদে এত আয়োজনের মাঝেও মনে হয় পেইশু বিপদে আছে। এক পর্যায়ে তো কল্পনাও করে বসে পেইশুকে। পরে স্বাভাবিক অবস্থায় আসার পর দেখে সেখানে চিয়াংলিন এসেছে। চিয়াংলিনকে দেখে তো চিংয়ে অবাক। রানীর সাথে ম্যাডাম জিয়ান একই একাডেমিতে পড়তো, তাই এক্সট্রা সুযোগ পায়। কিন্তু রানী এবার আর চিয়াংলিনকে পাত্তা না দিয়েই চলে যায়। পরে দুই বোনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে চিয়াংলিন তো চিংয়েকে মারতে শুরু করে, কিন্তু আশেপাশের সবার কথা শুনে নিজেকে সামলে নেয়। পরে রানীকে গিফট দেওয়ার সময় আসলে চিংয়েকে অপমান করতে একটা গিফট বক্স দেয় চিয়াংলিন, যাতে এটা রানীকে দিতে পারে, সম্মানও নষ্ট হবে না তার। কিন্তু চিংয়ে বুঝতে পারে এখানে চাল আছে, তাই সে বক্সটি হাতে নেয় না। আর কিছুক্ষণ পরে একটা ব্যাঙ সে বক্স থেকে লাফ দেয়। চিয়াংলিন তো ভয়ে চিংয়ের পা জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে, কারণ ব্যাঙ তার বড্ড ভয় লাগে, ঘৃণা লাগে। চিংয়ে অনেকক্ষণ চেষ্টা করে চিয়াংলিনকে পা থেকে সরাতে পারে। এরপর ব্যাঙ নিয়ে সেটার যত্ন করতে থাকে। ক্রাউন প্রিন্স এটা দেখে অবাক হয় আর সিঁহির কথা মনে করে। এবার তো পেইল্যাং ভাবে চিংয়ে ইচ্ছে করে সিঁহির মতো হতে চাচ্ছে। চিংয়েকে তাই চরম অপমান করে আর উল্টো চিয়াংলিনের যত্ন নিতে শুরু করে। চিংয়ে অপমানিত বোধ করে সবার সামনে আর দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। এরপর পেইল্যাং এর লোকেরা পেইশুকে আক্রমণ করতে যায়। পেইশু তার ম্যাজিক পাওয়ার চর্চা করছিল। পেইশুকে প্রথমে দুজন আক্রমণ করে, তাদের সে ম্যাজিক স্পেল দিয়ে প্রতিহত করতে থাকে। কিন্তু এরপর আরও দুজন আসে। চারজনের সাথে লড়াই করতে করতে চিংয়ে সেখানে চলে আসে আর সেও যোগ দেয়। এরপর এক সময় পেইশু জিজ্ঞাসা করে, তুমি এখানে কেন আসলে? তোমার ম্যাজিক্যাল আত্মা কি জাগ্রত হয়েছে? চিংয়ে বলে, সেটা বেশিক্ষণ স্থায়ী হয় না, তবে মনে হলো তোমার আমাকে প্রয়োজন, তাই চলে এলাম। এরপর পেইশু চিংয়ের ঘাড়ে কামড় দেয় আর এরপর পেইশু এর পাওয়ার বেড়ে যায় আর ম্যাজিক দিয়ে সবাইকে ভ্যানিশ করে দেয়। এরপর তো চিংয়ে বসে পড়ে ক্লান্ত হয়ে। পেইশু বলে, আমার চিন্তা করার আগে নিজের চিন্তা করো। পেইল্যাং নিশ্চিত এখানে চলে আসবে, কিভাবে কি সামলাবে ঠিক করলে? চিংয়ে বলে, সব ঠিক করা আছে। আর তখনই পেইল্যাং চলে আসে। চিংয়ে সেটা দেখে পেইশু এর বুকে চুলের কাঁটা গুঁজে দেয়। পেইল্যাং এটা দেখে। পেইশু এরপর ধাক্কা দিয়ে চলে যায়। চিংয়ের কাছে এসে পেইল্যাং দাঁড়ালে চিংয়ে রক্তাক্ত চুলের কাঁটা দেখিয়ে বলে, এবার তো আমাকে বিশ্বাস করা যায়। কিন্তু পেইল্যাং বলে, তুমি মিথ্যা বলছিলে, আজ নাকি তার শক্তি কম থাকবে। চিংয়ে বলে, আমাকে সে মিথ্যা বলেছিল, সে চায় আপনার হাতে আমার মৃত্যু হোক। এখন আপনি যদি আমাকে বিশ্বাস না করেন তাহলে তার ইচ্ছে পূরণ করতে আমাকে শেষ করে দিন। পেইল্যাং জিজ্ঞাসা করে, তোমার আসল উদ্দেশ্য কি সেটা আগে বলো। চিংয়ে বলে, আমাকে যদি উদ্ধার করতে চান তাহলে আমাকে বিয়ে করে প্রাসাদে নিয়ে যান। কিন্তু পেইল্যাং এখানে অতীত স্মৃতি মনে করে, যেখানে যুদ্ধে যাবার আগে সিহিকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু সিহি রাজি হয়নি। পেইল্যাং তাই কথা দেয় ফিরে আসলেই বিয়ে করবে, আর যদি সিহি ফিরে না আসে তাহলে আর কোনো দিন বিয়েই করবে না। এরপর কি যেন চিন্তা করে পেইল্যাং সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় পেইশু অস্থির হয়ে আছে, তার শক্তি কমে এসেছে। তখন চিংয়ে এসে নিজের হাত কেটে দেয়। পেইশু পাগলের মতো চুষে নিতে থাকে। তখন আরও চাই, কিন্তু চিংয়ে বলে পরবর্তী প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে। কাল রাজার কাছে ক্রাউন প্রিন্সকে নিয়ে কমপ্লেন করতে বলে।
পেইশু রাজি হলে চিংয়ে এবার ঘাড়ের কাপড় সরিয়ে দেয়। পরদিন রাজার কাছে পেইশুয়ের চিঠি আসে। গুপ্ত হত্যার ব্যাপার নিয়ে জানায়, যার জন্য পেইল্যাং অপরাধী। গার্ড জিজ্ঞাসা করে ক্রাউন প্রিন্সকে ডাকবে কিনা। রাজা বলে প্রিন্স ক্রাউন প্রিন্স দুজনেই অধৈর্য, এদের দিয়ে কিছু হবে না। এদিকে ডুহ্যাং বলে পেইশুয়ের এটা কোনো রোগ না, কোনো হার্বাল পাতার ইফেক্ট। গিউ নামের পাতা তার সাথে আরো ম্যাজিক্যাল উপাদান দিয়ে তৈরি জিনিস পেইশুকে এভাবে অসুস্থ রেখেছে। পেইশু চিন্তা করে কে এই কাজ করতে পারে, আর প্রাসাদে গিউক পাতা কোথায় আছে। অন্যদিকে চিয়াংলিন তো বেশ ফুরফুরে মনে আছে যে ক্রাউন প্রিন্স তাকে বেশ সময় দিয়েছে, কথা বলেছে, কিন্তু তার মা চিন্তা করছে অন্য কিছু। পেইল্যাং হঠাৎ কেন চিংয়ের সাথে এমন আচরণ করবে? তবে কি চিংয়ের মতো কেউ তার জীবনে ছিল? মিল খুঁজে পাচ্ছে? চিয়াংলিন বলে, এত চিন্তা করো না, আমি হব ক্রাউন প্রিন্সেস। কিন্তু তার মা বলে তার জন্য আমাদের চিংয়েকে সরাতে হবে। এবার খাবার টেবিলে বসে ম্যাডাম জিয়ান্ত ভালো ব্যবহার করতে থাকে। ক্রাউন প্রিন্সেস সিলেক্ট লিস্টে কার নাম যাবে এই নিয়ে কথা বলে। মাস্টার শ্যান বলে, আগের বার চিংয়ে অনেক ঝামেলা করেছে, তাই এবার চিয়াংলিনের নাম যাবে। চিংয়ে বুঝতে পারে এর মধ্যে অন্য কোনো প্ল্যান আছে। এরপর চিংয়ে রুমে গিয়ে তার দাসীকে জিজ্ঞাসা করে তার কোনো রিলেশন ছিল কিনা। দাসী এরপর অনেকগুলো চিঠি এনে দেয়, যেগুলো দেখলে মনে হয় ভাঙা ভাঙা শব্দের অগোছালো লেখা। তার দাসী তাকে জানায় এগুলো চ্যাংশিয়ের। চিংয়ের ফিয়ন্সে ছিল, কিন্তু একসময় এঙ্গেজমেন্ট ভেঙে দেয়। চ্যাংশির নাম শুনে চিংয়ে চিন্তা করে দেখে চ্যাংশি হলো বোকাশোকা যোদ্ধা ছিল তার দলের। একবার চিংয়ের সাথে বিয়ের জন্য সিহির কাছে ছুটিও চেয়েছিল। এবার তো চিংয়েকে অন্য প্ল্যান করতে হবে, তাই সে চলে যায় পেইশুয়ের কাছে সাহায্য চাইতে। পেইশু অবশ্য সাহায্য করবে, তাও বলে যদি আমি সাহায্য করতে রাজি না হই। এরপর দেখা যায় চ্যাংশি এসে দেখা করে মাস্টার শ্যানের সাথে। মাস্টার শ্যানকে সে চিংয়েকে বিয়ের কথা বলে, কিন্তু মাস্টার শ্যান বলে ক্রাউন প্রিন্সেস লিস্টে চিংয়ের নাম গেছে, এখন কি করে সে আসে? আর জগতে মেয়ে কি একটা নাকি? চ্যাংশি বলে আমি তো তাকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। পরের দিন সত্যি চ্যাংশি অনেক গিফট নিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে শ্যান ম্যানশনে যায় আর চিৎকার করে ডাকতে থাকে। বাইরে লোক জড়ো হয়ে যায়, কারণ তারা জানে চিংয়ে ক্রাউন প্রিন্সেস লিস্টে নাম দিয়েছে। তাহলে আবার চ্যাংশি কেন একসাথে দুজনকে বিয়ে করবে নাকি? চ্যাংশি এসব শুনে মন খারাপ করে, কিন্তু পাত্তা দেয় না। এরপর ম্যাডাম জিয়ান বেরিয়ে আসে। চ্যাংশি তাকে দেখে খুশি হয়, তবে এরপরেই আসে ক্রাউন প্রিন্স পেইল্যাং। সেও গিফট নিয়ে আসে। ক্রাউন প্রিন্স আর চ্যাংশির মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয়। এরপর চিংয়েকে ডাকা হয়। ম্যাডাম জিয়ান ভেবেছিল এবার একটা অপমান করে চিংয়েকে শেষ করা যাবে, কিন্তু এখানে চলে আসে তৃতীয় পক্ষ প্রিন্স পেইশু। সেদিন চিংয়ে এই সাহায্য চাইতে পেইশুয়ের সাথে দেখা করতে চায়। বিয়ে পেইল্যাংয়ের সাথে হবে, কিন্তু একটু নাটক করে, কারণ ম্যাডাম জিয়ান আবার চ্যাংশিকে নিয়ে এসেছে। তো প্রিন্স এসে বাকি দুজনকে ধাক্কা দিয়ে সামনে এগিয়ে গিয়ে চিংয়ের কানে কানে বলে, আগুন নিয়ে খেলছো, মরে যাবার ভয় নেই? চিংয়ে বলে এত সহজে না, কারণ যে নারীকে একজন পছন্দ করে সে সুদর্শন, দুইজন করলে আকর্ষণীয়, অনেকে করলে দেবী, আর সবাই যদি পেছনে থাকে তাহলে সে লিজেন্ড। তো এরপর দ্বন্দ্ব যখন চরম পর্যায়ে যায় তখন দেখা যায় ম্যাডাম জিয়ান ফেঁসে যায়, কারণ চিংয়ে তো চ্যাংশির লেখা চিঠি পায়নি, তাই ধরে নিয়েছে সে চিট করেছে, আর ক্রাউন প্রিন্সেস লিস্টে ম্যাডাম জিয়ানই নাম দিয়েছিল। তো এখন দোষী হচ্ছে শ্যান পরিবার। তবে এখানে এবার চিংয়েকে নিয়ে তিনজনের মধ্যে লড়াই শুরু হয়, কে পাবে চিংয়েকে। চরম লড়াই চলে পেইশু, পেইল্যাং আর চ্যাংশির মধ্যে। দূর থেকে চিংয়ে বেশ মজা নিচ্ছিল, আর ম্যাডাম জিয়ান তিন যোদ্ধার মাঝে পড়ে ফেঁসে যায়। পরে কোনো মতে বের হয়ে চিংয়েকে সাহায্য করতে বলে। তিনজনের লড়াইয়ের দাপটে বাড়ির নেমপ্লেট খুলে পড়ে যায়। এবার তো ম্যাডাম জিয়ান বলে তুমি যা চাও তাই হবে, শুধু এই মারামারি থামাও। এবার চিংয়ে বলে তাহলে এতদিন আমি যা সহ্য করেছি তা চিয়াংলিনকেও সহ্য করতে হবে। ম্যাডাম জিয়ান আর কি করবে, রাজি হয়ে যায়। তখন চিংয়ে গিয়ে বলে আমি আমার সিদ্ধান্ত নিয়েছি, আমি প্রিন্সের সাথেই যাব। প্রিন্সও মজা নিচ্ছিল। তখন চ্যাংশি আবার চিংয়েকে নিতে যায়, আর পেইল্যাং তার হাত ধরে বলে সে আমার, বাকিরা উপহার ফেরত নিয়ে যাও। চিংয়ে চোখ দিয়ে ইশারা করে বলে প্ল্যান সাকসেস। রাতে চিয়াংলিনকে ঘন্টার পরে ঘন্টা হাঁটু গেড়ে বসিয়ে রাখে। হাঁটু ব্যথা হয়ে যায়, ছিলে রক্ত বের হয়, তবুও মুক্তি নেই। চিংয়ে কাটা জায়গায় লবণ ছুঁড়ে দেয়। আজ যদি অপমান করে তাহলে ভবিষ্যতে আর কোনো পারিবারিক প্রবলেম মেটাতে যাবে না। ম্যাডাম জিয়ান তাই বাধ্য হয়ে নিজের মেয়েকে শাস্তি দেয়। চিংয়ে আরও 2 ঘন্টা শাস্তি বাড়িয়ে দিয়ে চলে যায়। চিয়াংলিন তার মাকে কিছু একটা করতে বলে। ম্যাডাম জিয়ান বলে এমন চলতে দেওয়া যায় না, চিংয়েকে বাঁচতে দেওয়া যাবে না।
শেষ করে দিতে হবে তাকে। এরপর যখন চিংয়ে তার রুমে আসে তখন দেখে কেউ তাকে ফলো করছে, কিন্তু শুধু ছায়া ছাড়া কিছুই দেখতে পাচ্ছে না। পরে দেখা যায় সেটা চ্যাংশি। সে ব্যাগ গুছিয়ে চলে এসেছে। চিংয়ে দেখে বলে, তুমি কি পালিয়ে যাওয়ার প্ল্যান নিয়ে এখানে এসেছো? চ্যাংশি বলে, তুমি খুব বুদ্ধিমান, তাই ধরে ফেলেছ। আমি জানি তুমি ভয়ে মুখ খুলতে পারোনি। চিংয়ে বারবার বলে, আমি সকালে ক্লিয়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি, আমি প্রিন্সকে পছন্দ করি, ক্রাউন প্রিন্সকে না। চাংশি তবুও এক কথা বলতে থাকে। তাই চিংয়ে বুদ্ধি করে বলে, আমি তো তোমার সাথে যেতামই। আমি এই পরিবার থেকে বের হতে চাই, কিন্তু আমি কঠিন বিষে আক্রান্ত। এরপর চিংয়ে বাইরে ছায়া দেখিয়ে বলে, কেউ আমাদের কথা শুনছে, তাই আস্তে আস্তে কথা বলো। চ্যাংশিকে বুঝিয়ে সুঝিয়ে বোকা বানিয়ে পাঠিয়ে দেয়। চ্যাংশি যাবার সময় আরও এক খাম চিঠি দিয়ে যায়। এদিকে বাইরে থেকে পেইশু আর ডুহ্যাং উকি মেরে এদের কথা শুনতে চেষ্টা করে। এক পর্যায়ে ডুহ্যাং বলে, আপনি এদের হাতে নাতে ধরবেন না, তাহলে উকি দেওয়ার কারণ কি? পেইশু বলে, আমরা শুধুমাত্র বিজনেস পার্টনার, তাই এত কিছু করে লাভ নেই। ডুহ্যাং বলে, তাহলে চলে যাওয়াই ভালো। 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, পা অবশ হয়ে গেছে, কিন্তু পেশু আরো অপেক্ষা করতে থাকে। এরপর উকি মারতে গিয়ে দেখে রুমে কেউ নেই। খুঁজতে খুঁজতে ডুহ্যাংকে যেই খুঁজতে যায়, সেই দেখে চিংয়েও তাদের সাথে উকি ঝুঁকি দিচ্ছে। এরপর মজা করে চিংয়ে বলে, আপনি এখানে কি খুঁজছেন? বাইরে অনেক ঠান্ডা, চলুন ভেতরে চলুন। কিন্তু পেশু এবার ঘাড় ধরে চিংয়েকে নিজের প্রাসাদে নিয়ে যায় আর বলে, আমার অসুস্থতার ট্রিটমেন্ট দরকার, চলো এখন। এরপর নিজের প্রাসাদে এনে ঘাড়ে কামড় দিয়ে নিজের অবস্থা স্বাভাবিক করে। এরপর চিংয়ে ফিরে আসতে চাইলে পেশু তাকে এক টানে কোলের উপর বসায়। কথায় কথায় ক্রাউন প্রিন্স এরপর চ্যাংশির কথা আসে। চিংয়ে বলে, আপনি কি জেলাস নাকি? জেলাস হয়েন না, আপনার উচিত না আমার প্রেমে পড়া। এদিকে পেল্যাং খবর পায় পেশু যখন চিংয়ের বাড়িতে গিয়ে চিংয়ের জন্য ফাইট করছিল, তখন আড়ালে সে এদিকে রানীর সম্পর্কে তথ্য বের করছিল। না জানি কি চাল সে চালবে। আবার পেশু খবর পায় যে বিষাক্ত পাতার জন্য তার এই হাল, সেটা রানীর কাছেই আছে। এতদিন ধরে রানী পেশুকে এভাবে আস্তে আস্তে শেষ করছে। ডুহ্যাং ব্যাপারটা রাজাকে জানাতে বলে, কিন্তু পেশু আরও সময় নেবে ভাবে। এদিকে রানীকে দেখা যায় রাজার দরবারে এসেছে। প্রথমে রাজা বেশ সুন্দর রোমান্টিক আচরণ করে, পাশে এনে বসায়, রূপের প্রশংসা করে, যত্নের কথা বলে, ছেলের সম্পর্কে জিজ্ঞাসা করে। এরপর রাজা রানীর হাতে গরম চা ঢেলে দেয় আর বলে, তুমি একটুও সতর্ক না। রানী দ্রুত হাঁটু গেড়ে বসে পড়ে রাজার সামনে, নিজের ভুল স্বীকার করে। রাজা বলে, তোমার শাসনের অভাবে পেইল্যাং এত উদ্ধত হয়েছে, পেইশুকে মারতে লোক পাঠায়, এমনকি একটা মেয়ের জন্য পেইশুয়ের সাথে লড়াই করে। সব তোমার জন্য আর তোমার ক্লানের দুর্বল ম্যাজিক্যাল আত্মার জন্য। রাজা আরো মনে করিয়ে দেয়, সে যদি রানীকে লুকিয়ে না রাখতো এই প্রাসাদে, তাহলে সে এখনো বেঁচে থাকতো না। যাই হোক, পেশুয়ের ভুল যেন শুধরানোর ব্যবস্থা করে। এবার রানীর সাথে দেখা যায় ম্যাডাম জিয়ানকে। যেহেতু চিংয়ের সৎ মা ম্যাডাম জিয়ান, তাই তাকে ডেকে এনে কিছু কথা শোনায়। তবে ম্যাডাম জিয়ান যে নিজের মেয়েকে ক্রাউন প্রিন্সেস বানানোর আশায় আছে এটাও বুঝতে পারে, আর এ সম্পর্কে কড়া করে নিষেধ করে দেয়। ম্যাডাম জিয়ানের মুখ কালো হয়ে যায়। রানী এবার চিংয়েকে সরিয়ে ফেলার প্ল্যান করে। ম্যাডাম জিয়ান জিজ্ঞাসা করলে বলে, তোমার এসব জানতে হবে না। পরের দিন সকালবেলা ম্যাডাম জিয়ান অনেক গয়না নিয়ে চিংয়ের রুমে আসে। সে বিরক্ত হয়ে যায়। ম্যাডাম জিয়ান বলে, আমি তোমাকে ক্ষতি করতে আসিনি। চিংয়ে বলে, তুমি যে আমার ক্ষতি করতেই চাও তা তো প্রমাণ হয়েই গেছে। এরপর দাসীকে বলে গয়না চেক করে দেখতে। পরে ম্যাডাম জিয়ান বলে, আমি আজ এসেছি কারণ রানী তোমায় ডেকেছে, সেখানে তোমাকে সাজিয়ে নিয়ে যাব। চিংয়ে এবার হাতে হাত রেখে বলে, সাজিয়ে নিয়ে যাবে মানে যে সুস্থ ফেরত আসবো এমন না। ম্যাডাম জিয়ান হাতের ওপর হাত দিয়ে বলে, এটা তোমার দক্ষতার ওপর নির্ভর করে। এখানে দুজন হাতের মধ্যে নীরব হাতাহাতি করতে থাকে। পরে রানীর কাছে চিংয়েকে নেওয়া হয়। রানী বলে, আমার ছেলে কম বয়স, সব কথা সিরিয়াসলি নিতে নেই। চিংয়ে বলে, আমি তো মজা জানি না, তাই সিরিয়াসলি নেই। এবার তো চ্যাংশির কথাও চলে আসে, তাদের ব্রেকআপ সিরিয়াসলি কিনা এসব। পরে রানী চিংয়েকে আলাদা রুমে নিয়ে যায় রাজার সাথে দেখা করাতে। ম্যাডাম জিয়ান চলে যায়। আলাদা রুমে এসে রানী জিজ্ঞাসা করে, তোমাকে এখানে কেন এনেছি জানো? চিংয়ে বলে, আমাকে মারতে চান তাই তো? রানী বলে, তুমি অনেক বুদ্ধিমতী, শিহির থেকেও অনেক বেশি। তুমি নিচু পরিবারের না হলে আর জিয়ানের সৎ মেয়ে না হলে তুমি ক্রাউন প্রিন্সেস হতে। তবে ওই যে গিউক পাতার ধূপ দেখছো, এই ভ্রমের মধ্যেই তোমাকে মারবো আজ। রানীর কথায় কথায় চিংয়ে বের করে ফেলে যে শি মেনশনে আক্রমণ গণহত্যার পেছনে রানীর হাত আছে, কারণ নিচু পরিবারের কেউ ক্রাউন প্রিন্সেস হতে পারবে না। তাই নিজের ছেলেকে থামাতে না পেরে সে মেয়েকেই শেষ করে দিয়েছিল।
তাদের কথার মাঝে হঠাৎ বরফ পড়তে শুরু করে। রানী বুঝতে পারে এটা আর কেউ নয়, জিয়ানের ম্যাজিক্যাল আত্মার পাওয়ার। এরপর ম্যাডাম জিয়ান আসে, আর জানা যায় বহুদিন ধরে পুষে রাখা রাগের প্রতিশোধ নিতে আজ এসেছে। রাজা আসলে জিয়ানকে পছন্দ করেছিল, কিন্তু রানী চালাকি করে জিয়ানকে সরিয়ে নিজেই বিয়ে করে নেয়। আর জিয়ান সারা জীবন দাসীর মতো আচরণ পায়। ম্যাডাম জিয়ান এবার রানীর বুকে তরবারি দিয়ে তাকে শেষ করে দেয়। এবার আসে চিংয়ের দিকে, তাকেও শেষ করতে হবে। কিন্তু চলে আসে পেইশু। তবে পেইশু তো এই গিউক পাতার ধূপের প্রভাবে কন্ট্রোল হারিয়ে ফেলে আর চিংয়েকে মারতে চেষ্টা করে। পরে চিংয়ে সেই ধূপের বাটি উল্টো ফেলে দিলে পেইশু স্বাভাবিক হয়, তবে দুর্বল হয়ে। এদিকে পেইল্যাং খবর পায় চিংহে আর রানী নাকি বরফের জগতে আটকে গেছে। পেইল্যাং দ্রুত ছুটে আসে। এর মধ্যে চিংহে পেইশুকে বলে একসাথে পাওয়ার ইউজ করতে, অন্তত যেন পেইল্যাং এসে পেইশুকে না দেখে। একসাথে পাওয়ার ইউজ করতে করতে পেইশু জ্ঞান হারায়। পরে চিংহে একাই পেইশুকে সরিয়ে দেয়। পরে পেইল্যাং এসে দেখে সেই ফুলের পাওয়ার যেটা সিহির মধ্যে ছিল সেটা চিংহের মধ্যে। পেইল্যাং দ্রুত ছুটে আসে জ্ঞান হারানো চিংহেকে ধরতে। সেদিন এসেছিল যেদিন রাতে সিহি শেষ হয়। পেইল্যাং অনেকটা বুঝতে পারে, হয়তো চিংড়েই হতে পারে সিহির পুনর্জন্ম, আবার হয়তো না। ঠান্ডা লাগার কারণে আমার ভয়েসটা একটু হেভি হয়ে আছে, এর জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। রানী মারা যাবার পরে রাজ্যে শোকের ছায়া নামে। পেইল্যাং গার্ডকে জিজ্ঞাসা করে সত্য বের হয়েছে কিনা। গার্ড জানায় ম্যাডাম জিয়ান প্রতিশোধ নিতে রানীকে খুন করেছে। তবে ম্যাডাম জিয়ানের ঘাড়ে একই চিহ্ন পাওয়া গেছে যেটা শি পরিবারের সময় পাওয়া যায়। পেইল্যাং জিজ্ঞাসা করে শি পরিবারের সব ডকুমেন্টস কোথায় আছে, আর কেস মনে হয় এখনো সলভ হয়নি। গার্ড জানায় এখনো সলভ হয়নি, তবে রাজা দ্রুত কেস বন্ধ করে দিতে চাইছে, আর ডকুমেন্টস সব রাজা ছাড়া কেউ দেখতে পারবে না। গার্ড এরপর এই চিহ্ন নিয়ে চিংয়েকে সন্দেহ করে, কিন্তু পেইল্যাং বলে চিংয়ের ম্যাজিক্যাল আত্মা অন্য কিছু, যেটা সিহির ছিল। এরপর পেইল্যাং এই কেস নিয়ে তদন্ত চিন্তা করে। এদিকে রাতে পেইশুয়ের ক্ষত জায়গায় মলম লাগিয়ে দিচ্ছিল চিংয়ে, কিন্তু পেইশুকে উদাসীন দেখে কারণ জিজ্ঞাসা করে। এরপর পেইশু জিজ্ঞাসা করে ম্যাডাম জিয়ানের সমাধি সম্পন্ন হয়েছে কিনা। চিংয়ে বলে তার মতো মানুষ আবার ভালো করে সমাধি পাবার যোগ্য নাকি। বাবা সব সত্য জানার পরে সাধারণ গরিবদের সমাধিস্থানে সমাধি দিয়ে এসেছে। পরে পেইশু দ্রুত সবার আড়ালে সে সমাধিস্থলে যায় আর চেক করে দেখে সে চিহ্ন ঘাড়ে আছে। আর সেদিন রাতে তো ম্যাডাম জিয়ানকে পেইশু আঘাত করেছিল। পেইশু বুঝতে পারে এটা তারই অবচেতন মনের কাজ। চিংয়ে তো পেইশুয়ের জন্য অপেক্ষা করতে করতে তার প্রাসাদে ঘুমিয়ে পড়ে। পেইশু এসে চিংয়েকে জড়িয়ে ধরে আর বলে, দিন দিন আমার নিজেকে নিয়ন্ত্রণ রাখার ক্ষমতা হারাচ্ছে। যদি উল্টোপাল্টা কিছু হয়ে যায় তবে কি ঠিক করা যাবে? চিংয়ে পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা দিতে দিতে বলে, কিছু জিনিস আছে যা কখনো ঠিক করা যায় না। পেইশুকে শান্ত থাকতে বলে। এরপর চিংয়ে জানায় আরও একটা প্রমাণ পেয়েছে। অদ্ভুত চিহ্ন পাওয়া যাচ্ছে নাকি, হতে পারে এটা ক্রাউন প্রিন্সের কোনো চাল হবে। কিন্তু পেইশু বুঝতে পারে আসলে এটা কার হতে পারে। সেদিন পেইশু তার গার্ড ডুহ্যাংকে জিজ্ঞাসা করে শেষ পূর্ণিমা রাতে সে কি বের হয়েছিল কিনা, আহত হয়ে ফিরেছিল কিনা। ডুহ্যাং জানায় সাধারণত পেইশু পূর্ণিমার রাতে দুর্বল থাকে, তাই বের হয় না। কিন্তু পেইশু বলে সে আহত হয়ে ফিরেছিল, আর এই ঘটনা সে পরিবারের ঘটনার সময়ও হয়েছিল। মানে ঘটনা দ্বারাই পেইশু এসবের পেছনে দায়ী। কিন্তু ডুহ্যাং এটা বিশ্বাস করতে চায় না, এসব হতে পারে গিউক পাতার ম্যাজিক্যাল প্রভাবে। এরপর এদিকে চিংয়ে বাড়ি এসে দেখে চ্যাংশি আবার পোটলা গুছিয়ে চলে আসছে তাকে নিয়ে পালানোর জন্য। চিংয়ে বারবার বলে সে পালাবে না, চ্যাংশিও ভাবে হয়তো ভয়ে পালাবে না। কিন্তু এবার চিংয়ে বলেই দেয় যে সে চ্যাংশিকে আর ভালোবাসে না, কিন্তু চ্যাংশি তাও ছাড়তে রাজি না। চিংয়েকে বিব্রত করছে। এর মধ্যে পেইল্যাং চলে আসে আর বলে, তোমাদের ডিস্টার্ব করলাম না তো? চ্যাংশি তখন বলে, আরে ক্রাউন প্রিন্স, আপনি পরে আসুন। কিন্তু ক্রাউন প্রিন্স তো চ্যাংশিকে বের করে দেয়। এরপর পেইল্যাং জিজ্ঞাসা করে চিংয়ে কি পালানোর প্ল্যান করেছে কিনা। চিংয়ে বলে চ্যাংশি এসে উল্টোপাল্টা বলছিল। এবার পেইল্যাং প্রশ্ন করে তোমাদের মধ্যে অতীতের সম্পর্ক ছিল নাকি সিহি? চিংয়ে নাম শুনে একটু শক্ত হয়ে যায়। এরপর বলে, আপনি জেনারেল সিহিকে অনেক মিস করেন, আমাকে তার সাথে গুলিয়ে ফেলছেন। পেইল্যাং বলে, আমি জানি তুমি সিহি, শি পরিবারের জন্য প্রতিশোধ নিতে এসেছ। আমার কাছে প্রমাণ আছে, শি পরিবারের লোকেদের শরীরে পাওয়া দাগ ম্যাডাম জিয়ানের শরীরে পাওয়া যায়। শি পরিবারের ডকুমেন্টস চেক করলেই তথ্য পাওয়া যাবে খুনের। চিংয়ে বলে, চলুন তবে দেখি আর কি কি মিথ্যা সাজিয়ে রেখেছেন। এরপর সেই গোপন লাইব্রেরিতে যায় চিংয়ে আর পেইল্যাং। অনেক খোঁজার পরেও সেই ডকুমেন্টস পাচ্ছিল না, অথচ পেইল্যাং এখানেই দেখেছিল। এর মধ্যে গার্ড এসে জানায় রাজা নাকি এদিকে আসছে, বেশি দেরি করলে তারা ধরা পড়ে যাবে।
তাও পেইল্যাং খুঁজতে থাকে। এক পর্যায়ে চিংড়ি বলে বাদ দিয়ে বেরিয়ে যেতে। তারা লাইব্রেরি থেকে বেরিয়ে যায় আর দূর থেকে পেইশু দেখছিল তাদের। পেইশু এর হাতে ছিল সেই ডকুমেন্টস। পেইশু আগে সরিয়ে ফেলেছে সেটা। পেইশু বাড়ি এসে ডকুমেন্টস দেখছিল আর বোঝার চেষ্টা করছিল। এর মধ্যে চিংড়ি চলে আসলে দ্রুত লুকিয়ে ফেলে। চিংড়ি কিছু বলতে আসে, আর সেটা হলো পেইল্যাং শি পরিবারের গণহত্যার ডকুমেন্টস পেয়ে গেছে, কিন্তু সেটা কেউ সরিয়ে ফেলেছে। হতে পারে পেইল্যাং চেষ্টা করছে পেইশুকে ফাঁসাতে, তাই পেইশু যেন সতর্ক থাকে। পেইশু চিংড়িকে সতর্ক থাকতে বলে আর এরপর সে ডকুমেন্টস নিয়ে খোঁজ করবে বলে বেরিয়ে যায়। বেরিয়ে এসে দেখে পেইল্যাং দাঁড়িয়ে আছে। চিংড়ি জিজ্ঞাসা করে এখনো দাঁড়িয়ে আছে কেন। এরপর চিংড়িকে নিয়ে আলাদা কথা বলতে যায়। পেইল্যাং বারবার চিংড়ির আসল রূপ অর্থাৎ সিহির ব্যাপারে বের করতে চায়, কিন্তু চিংড়ি অতীত সাবধানে এড়িয়ে যায় আর রাত হয়েছে বলে বাড়ি চলে যেতে বলে। পেইল্যাং বলে আমি তোমাকে বিয়ে করতে রাজি, আর কালকে যৌতুকের উপহার সামগ্রী নিয়ে আসব। চিংড়ি একটু অবাক হয়। পরের দিন সত্যি পেইল্যাং অনেক উপহার সামগ্রী নিয়ে বিয়ের প্রস্তাব দিতে আসে। চিংড়ি এসে এসবের কারণ জিজ্ঞাসা করে। পেইল্যাং এখনও চিংড়িকে সিহি প্রমাণ করতে চায়, কিন্তু চিংড়ি বারবার এড়িয়ে যায় আর বলে আমাকে দেখলে আপনার সিহির কথা মনে পড়ে। আমি মাত্র তার স্ট্যান্ড ইন, আর এখনও আপনার শোকের সময় কাটেনি, তাই এখন এসব বিয়ের কথা কেন আসবে। পেইল্যাং আর কিছু বলে না, শুধু বিয়ের প্রস্তাব দিয়ে যায় আর ভাবার সময় দেয়। পেইল্যাং যাবার পর চিংড়ি পেইশুয়ের সাথে দেখা করতে আসে। পেইশু একটা ছবি আঁকছিল, ঘোড়ায় চড়া সেনা। চিংড়ি এসে জিজ্ঞাসা করে এই বিয়েতে পেইশু রাগ করবে না। পেইশু স্বাভাবিক আচরণ করে আর উল্টো বলে তুমি তো এটাই চেয়েছিলে, এখন কি সমস্যা। চিংড়ি মনে মনে অভিমান করে। পেইশু আঁকা ছবি হাতে দিয়ে বলে তোমার গিফট, নতুন জীবন সুখের হোক। চিংড়ি সেটা না নিয়ে চলে যায়, কিন্তু পরে পেইল্যাং এসে সেটা নিয়ে নেয় আর ধন্যবাদ জানায়। পেইশু তখন বলে তুমি কি আমাকে রাগাতে চেষ্টা করছো। পেইল্যাং বলে এত দুঃসাহস কার আছে। পেইশু জিজ্ঞাসা করে তাহলে বিয়ে কেন করবে। পেইল্যাং বলে আঙ্কেল তুমি তো এটাই চেয়েছিলে, আমার জন্য এভাবে ফাঁদ পেতেছিলে, ধন্যবাদ এমন ফাঁদ পাতার জন্য। পেইল্যাং চলে যায় আর পেইশু রাগে গজগজ করতে থাকে। সেদিন রাতে প্রাসাদে ফিরে পেইল্যাং সব গার্ডকে বলে দেয় পেইশুয়ের ওপর কড়া নজর রাখতে, প্রতিটা পদক্ষেপ এবং খবর রাখতে। এটা আবার চিংড়ি আড়াল থেকে শুনে নেয়। পেইল্যাং হয়তো এটাই চেয়েছিল। পরের দিন পেশু বাজার দিয়ে যাবার সময় মনে করে কে যেন তাকে ফলো করছে। পেশু ঘুরে গলা চেপে ধরে আর তখন দেখে সেটা চিংড়ি। পেশু জিজ্ঞাসা করে কেন এসেছে। চিংড়ি বলে পেইল্যাং তোমার ওপর কড়া নজর রাখবে, তাই সাবধানে থাকবে। আর সে তো জানেই আমি তোমার স্পাই, সেটাই একটু ভালো করে প্রমাণ করে দিচ্ছি। আমি যত তোমার কাছে আসবো ততই পেইল্যাং বিয়ে করার জন্য উঠে পড়ে লাগবে। পেইশু আশেপাশে দেখে অনুমান করে চিংড়িকে আরো কাছে টেনে নেয় আর বলে তোমার ভয় করে না। এরপর কথা শেষ হলে দুজনে দুই দিকে চলে যায়। আড়ালে থাকা পেইল্যাং তার গার্ডকে বলে সিমেনশনের ঘটনার সাথে পেইশুয়ের যোগ পাওয়া গেছে কিনা। গার্ড জানায় এখনো পাওয়া যায়নি। পেইল্যাং বলে খুঁজতে থাকো, আর না পেলে নিজেরাই একটা প্রমাণ বানিয়ে দেব। সেদিন পূর্ণিমা রাত ছিল, আর পেইশুয়ের প্রাসাদের পাশেই দুজন মারা যায়, তাদের ঘাড়ে চিহ্ন পাওয়া যায়। পরের দিন পেইল্যাং আর পেইশুকে রাজা ডেকে পাঠায়। এভাবে এক এক করে লোক মারা যাবার কারণ জিজ্ঞাসা করে। পেইল্যাং এক প্রকার পেইশুকে দোষী করে, কিন্তু পেইশু বলে আমি কেন আমার প্রাসাদের পাশে এসব করব। রাজা বিরক্ত হয়ে বলে একে অপরকে অভিযোগ করা বাদ দিয়ে এই কেস সমাধান করো। পেইল্যাং বলে কেউ একজন নিষিদ্ধ মার্শাল আর্ট চর্চা করে, সেরকম চিহ্ন পাওয়া গেছে। আমি অবশ্যই তদন্ত করে অপরাধীকে ধরে আনব। এটা অনেকটা পেইল্যাং পেইশুকে হুমকি স্বরূপ দেয়। এবার পেইল্যাংয়ের গার্ড খবর দেয় পেইশু সতর্ক হয়ে আছে, বাড়ি থেকে বেরি হচ্ছে না, কিভাবে ধরবেন। পেইল্যাং বলে সামনে পূর্ণিমার রাত আসছে। এদিকে পেইশু চিন্তা করে পেইশু আর পেইল্যাংই সেদিন শি মেনশনে গিয়েছিল, আর এর মধ্যে পেইশুই এই নিষিদ্ধ মার্শাল আর্ট পারে, তাই সন্দেহ করা স্বাভাবিক। কিন্তু বর্তমানে যে ঘটনা ঘটেছে তাতে পেইশুয়ের হাত নেই। ডুহ্যাং বলে তাহলে আরও কেউ আছে যে এই নিষিদ্ধ মার্শাল আর্ট পারে, আর তাকে ব্যবহার করে পেইশুকে ধরতে চায় পেইল্যাং। পেইশু বলে এখন শুধু পূর্ণিমার রাত আসার অপেক্ষা। পেইল্যাং সেটার অপেক্ষাতে আছে। পূর্ণিমার রাতে আবার পেইশু চিংড়িকে ডেকে আনে আর নিজের শক্তি কন্ট্রোল করে, কিন্তু পেইশু আজ বলে আস্তে আস্তে আমি নিজের ওপর কন্ট্রোল হারিয়ে ফেলছি। চিংড়ি বলে পেইল্যাং তোমাকে ধরার জন্য চারপাশে গার্ড দিয়ে রেখেছে, তুমি বের হলে আর কন্ট্রোল হারালে তোমাকে বন্দি করবে। হয়তো আমিও তার প্ল্যানের অংশ হয়ে গিয়েছি। আমার প্ল্যান জেনে গিয়ে হয়তো এখন আমাকেই ব্যবহার করছে। এর মধ্যে এখানে পেইল্যাং বাইরে চলে আসে আর বলে আঙ্কেল, চিংড়ি আমার বাগদত্তা, আর তুমি তাকে কিডন্যাপ করে এনেছো। যদি তুমি ভালোই ভালোই না দাও তাহলে আমি ভেতরে এসে আক্রমণ করব।
ভেতরে চলে আসে কিন্তু কাউকে পায় না। এদিকে চিংয়ে তো পেইশুকে নিয়ে উল্টো পথে বেরিয়ে আসে, কিন্তু পথে এসে ধরা পড়ে যায়। চিংয়ে আজ পেইশুকে প্রোটেক্ট করে যাতে সে কন্ট্রোল হারিয়ে না ফেলে। এমনকি পেইল্যাংকে তরবারি দিয়ে আঘাত করতেও যায়, কিন্তু পেইল্যাং তাকে পরাস্ত করতে থাকে। শেষে পেইল্যাং জিজ্ঞাসা করে চিংয়ে কি সত্যি পেইশুয়ের সাথে যেতে চায়। চিংয়ে তখন পেইল্যাংয়ের দিকে তরবারি ধরে, আর পেইল্যাং বলে, ঠিক আছে, তুমি যখন চাইছো তাহলে তার সাথেই যাও। পেইশু আর তার গার্ড পাশে গিয়ে দাঁড়ায়, আর তখন অন্যান্য বেস্ট দক্ষ সেনারা তাদের ঘিরে ধরে। পেইশু বুঝতে পারে তাদের সাথে ফাইট না করলে এরা যাবে না, কিন্তু চিংয়ে বলে, তুমি ফাইট করলে পেইল্যাং মিথ্যা প্রমাণ বানিয়ে তোমাকে বন্দি করবে। চিংয়ে নিজেই ফাইট করার জন্য প্রস্তুতি নিতে চায়, কিন্তু এক পর্যায়ে পেইশু বলে, তুমি মরতে পারো না কারণ তুমি সিহি। এরপর পেইশু তো চিংয়েকে জড়িয়ে ধরে, আর সেনাদের করা সমস্ত পাওয়ারের আঘাত পেইশুয়ের গায়ে লাগে। এভাবে আস্তে আস্তে পেইশু হঠাৎ কন্ট্রোল হারিয়ে ফেলে, আর উঠে সে নিষিদ্ধ মার্শাল আর্ট ব্যবহার করে সব সেনাদের একেবারে মেরে ফেলে। চিংয়ে তো এবার চোখের সামনে দেখে কে সেদিন সেই পরিবারে আক্রমণ করতে পারে, আর পেইল্যাং এই সুযোগের অপেক্ষা করছিল। তো পেইশু যখন তার চেতনায় ফিরে আসে, চিংয়ে একটা ছুরি নিয়ে পেইশুয়ের বুকে মারে, আর জিজ্ঞাসা করে কেন এটা করলো, কেন সেদিন সেই পরিবারের সবাইকে শেষ করেছিল। পেইশু কি উত্তর দেবে বুঝতে পারে না। এদিকে পেইল্যাং গার্ডকে বলে পেইশুকে বন্দি করতে। পেইশুকে বন্দি করার পর পেইল্যাং চিংয়েকে বাড়ি পৌঁছে দেয়। পেইশু কারাগারে বন্দি অবস্থায় ছিল, সেখানে পেইল্যাং দেখা করতে যায়। ইচ্ছা করেই পেইশুয়ের ক্ষততে হাত দিয়ে চাপ দিয়ে ব্যথা দেয়। পেইশু বলে, এভাবে তুমি জিতে যাবে ভেবেছ? নিষিদ্ধ মার্শাল আর্ট কিন্তু আমি একাই পারি না, আরও কেউ আছে। তোমার তো সত্য বের করার কথা। পেইল্যাং বলে, তুমিই আসল সত্য, আর কোনো সত্য লাগবে না। এবার তো পেইশু বলে, তোমার বাবা তো তোমাকে সেভাবে পছন্দ করে না, তাই তুমি যে কোনো কিছু করে তার মন পেতে চাও। পেইল্যাং এবার রেগে গিয়ে বলে, কাল আমি চিংয়েকে বিয়ে করব। এই রাজ্য, এই সিংহাসন সব আমার হবে একদিন। তুমি কিছুই করতে পারবে না। পেইশু বলে, যদি করার চেষ্টা করি? পেইল্যাং বলে, তুমি তো মৃত্যুদণ্ড পেয়ে যাবে কাল, তোমার আর কি ক্ষমতা। এরপর পেইল্যাং চলে যায়। চিংয়ে এদিকে রুমে বসে পেইশুয়ের সাথে সুন্দর স্মৃতি মনে করতে থাকে, আর অজান্তে চোখের কোণে পানি এসে যায়। তখন তার দাসী এসে বিয়ের জিনিসপত্র দেখে নেওয়ার জন্য ডাক দেয়। চিংয়ে এবার আড়ালে সিহি সেজে দেখা করতে যায় পেইল্যাং এর সাথে। পেইল্যাং তখন মদের নেশায় ডুবে আছে। সিহিকে দেখে সে সত্যি মনে করে যে সে ফিরে এসেছে। এখানে নেশার ঘোরে সে বলে দেয়, সে পরিবারের সবাইকে শেষ করার কথা আগেই সে জেনেছিল, কিন্তু সময় মতো পৌঁছাতে পারেনি। চিংয়ে রিপিট করে জিজ্ঞাসা করে, সে পরিবার নাকি সুইসাইড করেছে জানা গেছে, এটা কি মিথ্যা? কিন্তু পেইল্যাং থেকে আর কোনো উত্তর আসে না। এদিকে ডুহ্যাং আরো দুজন নিয়ে পেইশুকে উদ্ধার করে। পেইশু জিজ্ঞাসা করে পেইল্যাং কি চিংয়েকে কোনো ক্ষতি করেছে কিনা। ডুহ্যাং বিয়ের খবর জানায়, পেইশু দ্রুত সেটা আটকানোর জন্য। ডুহ্যাং নিষেধ করলেও কথা শোনে না। তো যাই হোক, চিংয়ের সাথে দেখা করতে গেলে সে পেইশুয়ের দিকে তরবারি ধরে, আর কোনো কথাই শুনতে চায় না। তার চোখে পেইশু তখন অপরাধী। পেইশু তাও বলে, যদি তোমার মনে এটা পুরো বিশ্বাস থাকতো যে আমি অপরাধী, তাহলে সেদিন তোমার ছুরি 1 ইঞ্চিও সাইডে সরে যেত না। আমরা ফ্ল্যাশব্যাকে দেখি যেখানে চিংয়ে ছুরি মারার সময় সাইডে সরিয়ে দেয়, যাতে বেশি আঘাত না লাগে। পেইশু এবার বলে, আমি তোমার জন্য অপেক্ষা করব যতক্ষণ না তুমি আসবে। চিংয়ে বলে সে আসবে না, আর সে পেইল্যাংকেই বিয়ে করবে। তবুও পেইশু আশা রাখে। এরপর জঙ্গলে রাতের বেলায় ডুহ্যাংকে নিয়ে পেইশু অপেক্ষা করতে থাকে, কিন্তু চিংয়ে আসে না দেখে ডুহ্যাং দ্রুত শহর ছেড়ে চলে যেতে বলে। কিন্তু পেইশু তো চিংয়েকে না নিয়ে যাবেই না। ডুহ্যাং রাজাকে জানাতে চায়, কিন্তু পেইশু নিষেধ করে, কারণ তাদের লোকেশন কাউকে এখন বলা যাবে না। এদিকে পেইল্যাং বিয়ের জন্য প্রস্তুতি নিতে থাকে। যেহেতু মায়ের মৃত্যুর শোক এখনো শেষ হয়নি, তাই কাউকে ইনভাইট না করেই ছোট পরিসরে বিয়ে হবে। এদিকে পেইশু অপেক্ষা করতে থাকে, কিন্তু চিংয়ে আসে না। ডুহ্যাং এবার পেইশুকে হাল ছেড়ে দিতে বলে, কিন্তু পেইশু আবার চিংয়ে প্রাসাদে আসে, আর বলে, তুমি আমাকে যথেষ্ট ঘৃণা করো, তাই না? আমি জানি তুমি আমাকে আসলে রক্ষা করতে চাও বলে ঘৃণার নাটক করো। চিংয়ে বলে, এসব ভুল ধারণা তোমার। এরপর সেখানে পেইল্যাং আসে আর বলে, চিংয়ে তোমাকে সত্যি ঘৃণা করে আঙ্কেল। এরপর পেইশুয়ের কানে কানে বলে, তুমি তো জানো মনে হয় চিংয়ে আসল সিহি। এবার চিংয়ের সামনে বলে, সে পরিবারের আক্রমণের দিন তুমি তাদের বাড়ি ছিলে, তুমি আসল অপরাধী। কিন্তু পেইশু বলে, এসব পেইল্যাংয়ের চাল, মিথ্যা কথা। চিংয়ে রেগে গিয়ে এবার পেইল্যাংকে জড়িয়ে ধরে বলে, আমি কিচ্ছু শুনতে চাই না আর। কাল আমি ক্রাউন প্রিন্সকে বিয়ে করব, তোমার সময় হলে তুমি এসো। পেইশু বলে, আমি অবশ্যই আসব। এরপর চলে যায়। চিংয়ে ঘরে বসে পেইশুয়ের সেই ছবি দেখছিল।
পেইশু এই ছবির মতোই অপেক্ষা করছে চিংয়ের জন্য। পরের দিন চিংয়ে বিয়ের পোশাকে রেডি হয়ে অপেক্ষা করতে থাকে। খুব টেনশনে ছিল সে, হয়তো পেইশু আসার অপেক্ষা করছিল। কিন্তু শেষ পর্যন্ত ঘোড়ায় চড়া বরের পোশাকে পেইল্যাং আসে। পেইল্যাং তো চিংয়েকে দেখে ভীষণ খুশি হয়, কিন্তু সামনে এসে দাঁড়িয়ে পেইল্যাং নিজের দোষ স্বীকার করে। সেদিন রাতে শিব পরিবারের ঘটনার কথা আগে থেকে পেইল্যাং জানতো, কিন্তু সাহস করে শিহকে বলতে পারেনি, আটকাতেও পারেনি। আমরা সেদিনের ফ্ল্যাশব্যাক দেখি, যেখানে যুদ্ধ জয় করে ফিরে পেইল্যাংয়ের সাথে দেখা করতে আসে সিহি। সিহিকে নানাভাবে আটকাতে চায় পেইল্যাং, কিন্তু মুখ খুলে বলতে পারে না আসল কথা। সবশেষে বাড়ি ফিরে নিজের পরিবারের সাথে এমন ঘটনা দেখে সিহি শকড হয়ে যায়। সেদিন পেইল্যাং শেষ পর্যন্ত সিহির কাছে তো গিয়েছিল, কিন্তু অনেক দেরি করে ফেলেছিল। সব ঘটনা স্বীকার করে পেইল্যাং ক্ষমা চায় এখন। চিংয়ে বলে, তুমি বদলাওনি, তখন ক্ষমতার জন্য চুপ ছিলে, আজ পেইশুকে সরাতে চুপ আছো। কিন্তু আমি তোমাকে আর ততটা ঘৃণা করি না, আমি এখন পেইশুকে ঘৃণা করি। তাই আমি চাই তুমি শিব পরিবারের নাম নির্দোষ প্রমাণ করে পেইশুকে চরম শাস্তি দাও। পেইল্যাং বলে, আসলে এটাই তোমার প্ল্যান ছিল এতদিন। চিংয়ে বলে, হ্যাঁ, এটাই আমার উদ্দেশ্য। এদিকে পেইশু অপেক্ষা করতে করতে বিরক্ত। এবার সে প্রাসাদে যাবে, কিন্তু ডুহ্যাং তাকে আটকায়। পেইশু বলে, তোমার কি মনে হয় আমি তাকে ভালোবাসি বলে এত উতলা হচ্ছি? না, সে আসলে সিহি, আর একমাত্র সে আমাকে নির্দোষ প্রমাণ করতে পারে। তাই আমাকে এর সত্য বের করতে হবে। এরপর পেইশু চলে আসে বিয়ের জন্য। পেইল্যাং গার্ডদের রেডি করে রেখেছিল। তারা পেইশুকে আক্রমণ করে, কিন্তু পেইশু তাদের সবাইকে পরাজিত করে। এরপর পেইল্যাং এগিয়ে যায়। পেইশু তাকেও আহত করে অজ্ঞান করে ফেলে। এরপর পেইশু যখন চিংয়ের কাছে আসে আর ঘোমটা তুলে বলে, তোমাকে নিয়ে যেতে এসেছি, তখনই চিংয়ে পেইশুয়ের পেটে ছুরি মেরে দেয়। চিংয়ে বলে, আমি এটাই বাজি ধরেছিলাম নিজের সাথে, তুমি অবশ্যই আসবে আমার বিয়েতে। তুমি ভাববে আমি তোমায় এখনো ভালোবাসি, আর আমি সেই সুযোগ নিয়ে নিজের হাতে তোমাকে ছুরি মারব। পেইশু বলে, তাহলে বুকে মারো। চিংয়ে তখন বুকেই মারে। পেইশু বলে, তুমি জিতে গেছো বাজি। কিন্তু এরপর পেইশু টেকনিক ইউজ করে চিংয়েকে অবশ করে দেয়, আর ঘাড়ে কামড় দিয়ে নিজের জন্য এনার্জি নিয়ে নেয়। এরপর বলে, আমিও বাজি জিতেছি। এরপর চিংয়েকে কোলে নিয়ে সেখান থেকে চলে আসে। অন্য গার্ডরা তাদের আটকাতে চেষ্টা করে, কিন্তু সাহস পায় না। পেশু এবার চিংয়েকে নিয়ে দূরে জঙ্গলে এক পাহাড়ের কাছে চলে আসে। রাত হয়ে গেছে। এবার চিংয়েকে নিয়ে এক জায়গায় বিশ্রামের জন্য দাঁড়ায় পেশু। এরপর যখন অবশ করা থেকে ছেড়ে দেয়, তখন পেইশুর গলায় ছুরি ধরে চিংয়ে। চিংয়েকে আরো কাছে টেনে নেয় পেইশু। চিংয়ে বলে, এবার আর এমন চালাকি কাজ করবে না। পেইশু তখন বলে, আমার জীবন তোমার হাতে, তুমি যখন চাইবে শেষ করে দেবে, কিন্তু তার আগে সত্য জেনে নেওয়া উচিত। এরপর যদি মনে হয় আমি অপরাধী, তাহলে তুমি নিজের হাতে আমাকে শেষ করে দেবে। পেইশুকে ছেড়ে দিয়ে চিংয়ে বলে, আমি কি করে তোমাকে বিশ্বাস করব? পেইশু বলে, আমি তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে সত্য জানা যাবে, বাকিটা তোমার সিদ্ধান্ত। এরপর তারা আগুন জ্বালিয়ে পাহাড়ের গা ঘেঁষে একটা জায়গায় বসে। চিংয়ে ঘুমাতে বললে সে বলে, আমি ঘুমাই আর তুমি পালাও। এরপর পেইশু চিংয়ের মাথার একটা ফিতা খুলে দুজনের হাত বেঁধে দেয়। চিংয়ে শক্ত করে সেটা ধরে ঘুমিয়ে যায়। দুজনেই একসময় ঘুমিয়ে পড়ে। এরপর সকাল হয়ে গেলে চিংয়ে ঘুম থেকে উঠে দেখে পেইশু নেই, হাতের বাঁধন খুলে চলে গেছে। পেইশু পেইশু করে অনেকবার চিৎকার করেও যখন উত্তর পায় না, তখন গালিগালাজ আর রাগারাগি করতে থাকে। এমনকি একটা কাঠও ছুঁড়ে মারে, কিন্তু সেই কাঠের টুকরো গিয়ে আঘাত করে পেইশুয়ের মাথায়, যে কিনা গুহা থেকে কাঠ নিয়ে বের হচ্ছিল। পেইশুকে দেখে চিংয়ে একটু শান্ত হয়, নিজের বোকামির জন্য লজ্জাও পায়। পেইশু নানা কথা বলে, কিন্তু চিংয়ে এড়িয়ে যায় আর পেইশুয়ের দেওয়া ফল নিয়ে খেতে খেতে চলে যায়। এরপর তারা আসে সেই দেবীর মূর্তির সামনে। চিংয়ে জিজ্ঞাসা করে, কি সিক্রেট আছে এর মধ্যে? পেইশু জানায় পুরনো সিক্রেট বই, যাতে লেখা আছে কে কে এই নিষিদ্ধ মার্শাল আর্ট চর্চা করে, আর এটা বের করতে রক্ত উৎসর্গ করতে হয়। পেইশু হাত কেটে নেয়, তখন সেই প্রভাবে পুরনো সিক্রেট বই বেরিয়ে আসে। চিংয়ে বই নিয়ে দেখে সেখানে পৃষ্ঠা কেউ পুড়িয়ে দিয়েছে। পেইশু বলে, এটা তাহলে যে করেছে সে নিজের নাম লুকিয়ে রাখতে চায়। পেইশু আরো কিছু বলতে যাবে, কিন্তু তার আগে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর দেখা যায় পেইল্যাং আক্রমণ করেছে। চিংয়ে তখন বলে, আমি এদের আসতে বলিনি। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় কিভাবে ফুলের পাপড়ি সংকেত দিয়েছিল চিংয়ে। পেইল্যাং বলে, আবার দেখা হয়ে গেল আঙ্কেল। গার্ডরা বন্দি করতে যায়, কিন্তু তার আগে চিংয়ে এসে বুকে ছুরি মেরে বলে, তোমাকে আমি আর বিশ্বাস করি না।
আর এটা সে পরিবারের সাথে করা অন্যায়ের শাস্তি দিলাম। চিংয়ে বলে সে একটু একা থাকতে চায়, কিন্তু পেলেং চলে গেলে চিংয়ে লাইব্রেরিতে যায় আর সেই প্রাচীন বই সম্পর্কে ডকুমেন্টস বের করে, যেখানে লেখা ছিল যারা নিষিদ্ধ মার্শাল আর্ট পারে তাদের নাম বইতে লেখা থাকবে। চিংয়ে বুঝতে পারে যে পেশু মিথ্যা বলেনি। হঠাৎ চিংয়ে খারাপ অনুভব করে, যেন তাকে স্লো পয়জন করা হয়েছে। দ্রুত সে লাইব্রেরি থেকে বেরিয়ে আসে। এদিকে এক গার্ড আবার পেশুকে এসে বলে কাল তো মারাই যাবেন, তার আগে যে ধন সম্পদ আছে তা আমাকে দিয়ে দিন। পেশু তাকে আঘাত করে কিন্তু দুর্বল হয়ে যায়। তখন সেখানে আসে চিংয়ে আর গার্ডকে শেষ করে পেশুকে নিয়ে পালিয়ে যায়। কিন্তু সামনে আরো গার্ড আসে। তখন চিংয়ে তার বাবার দেওয়া শিক্ষা মনে করে আর সেই স্টাইল মনে করে তরবারি চালিয়ে সব গার্ডকে পরাজিত করে। এরপর পেশুকে নিয়ে পালিয়ে যায়। এদিকে মূর্তির সামনে এসে পেশু বই বের করে আর চিংয়ে লাইব্রেরি থেকে আনা ম্যাজিক্যাল লিকুইড, যা দিয়ে বইকে আগের মতো করা যাবে। এরপর বইয়ের পাতায় সেই লিকুইড দিয়ে তারা আসল অপরাধীর নাম জানতে পারে। এবার তাদের দেখানো শুরু হয় কিভাবে রাজা পেশুকে ব্যবহার করে নিষিদ্ধ বিদ্যা চর্চা করে সে পরিবারকে শেষ করে। রাজা ইঙ্গিত আগে দিয়েছিল কিন্তু পেশু তাতে কান দেয়নি, কিন্তু শেষ পর্যন্ত পেশুকে দিয়ে কাজ করায়। যদিও শেষ মুহূর্তে রাজা নিজে পেশুয়ের রূপ ধরে মাস্টার শিকে শেষ করে। এরপর সমস্ত অপরাধ পড়ে যায় পেশুয়ের ওপর, আর সে পরিবারের নামের কাঁটাও সরে যায়। এইসব দেখা শেষ হলে দেখা যায় পেছনে থাকা পেইলাং বলে, আমার বাবা এসব করতেই পারে না। পেশু, তুমিই আসল অপরাধী। পেশু বলে ভালো করে ভেবে দেখো, তাহলেই বুঝতে পারবে। তখন চ্যাংশি আর তার দল এসে আক্রমণ করে। পেইলাং ভাবে পেশুকে বন্দি করবে, কিন্তু তারা পেইলাংকে বন্দি করতে চায়, কারণ ফ্ল্যাশব্যাকে দেখানো হয় কিভাবে রাজা নিজের ছেলেকে শেষ করতে লোক লাগিয়ে দিয়েছে। এবার পেইলাং এদের সাথে যুদ্ধ করতে থাকে আর পেশু চিংয়েকে পালিয়ে যেতে বলে। দুজনে পালিয়ে একটা পাহাড়ের নিচে যায়। তখন পেশু বলে পেইলাং ওদের বেশিক্ষণ আটকাতে পারবে না, তুমি পালিয়ে যাও। চিংয়ে বলে আজ পূর্ণিমার রাত বলে রাজা আজকের দিন বেছে নিয়েছে, কিন্তু তোমাকে এই হালে রেখে কিভাবে যাই। পেশু শেষ পর্যন্ত জোর করে চিংয়েকে পাঠিয়ে দেয়। এরপর অজ্ঞান হয়ে সেখানে ঢলে পড়ে। পরে পেশুয়ের যখন জ্ঞান ফেরে তখন দেখে একটা গ্রামে একজনের বাড়িতে। উঠে অবাক হয়ে যায় সে, যদিও দুর্বল তাও চিংয়েকে খুঁজতে থাকে। আশ্রয় দেওয়া মহিলা মিস ওয়াং জিজ্ঞাসা করে মেয়েটা তার জন্য ইম্পর্টেন্ট কিনা। পেশু বলে মেয়েটা আমার স্ত্রী, আর আমরা বাণিজ্য করতে এসে ডাকাতের হাতে পড়েছিলাম। আহত হয়ে আলাদা হয়ে যায়। এরপর পেশু খুঁজতে বের হয় আর তখনই চিংয়ে চলে আসে। পেশু অনেক খুশি হয়, কিন্তু পরে দেখে নিজের শরীরের ক্ষতি করে সে পেশুকে উদ্ধার করেছে। চিংয়ে প্ল্যান শেষ করে বলে কালকে তোমাকে একটা কথা বলবো, আমাকে ফেরাবে না। পেশু প্রমিস করে, কিন্তু চিংয়ে যাবার সময় পেশু যেন অস্থির হয়ে যায়, মনে হয় শেষবারের মতো দেখছে এমন কিছু। এরপর পেশু তার মাস্টারকে খবর পাঠায় যে সে এখন প্রস্তুত। মাস্টার এই স্যাক্রিফাইসের জন্য আফসোস করে। পরের দিন রাজা রেডি হয় সর্বোচ্চ শক্তি অর্জন করতে। সেজেগুজে সবাইকে নিয়ে সভায় উপস্থিত হয়। সবাই রাজার জয় জয়কার করতে থাকে। এবার আসে সেই শুভ মুহূর্ত, আর শুরু হয় সেই বড় সূর্য ঘড়িতে পাওয়ার স্পেল ইউজ করে শক্তি অর্জন করার। মাস্টার গ্র্যান্ড প্রিস্ট সাহায্য করতে থাকে। রাজা তো ক্ষমতা পাবার লোভে একদম রেডি, কিন্তু মাঝপথে সব থেমে যায়। গ্র্যান্ড প্রিস্ট বলে রাজার ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। রাজা কারণ জানতে চায়। তখন আসে চিংয়ে আর বলে আপনি যোগ্য না। রাজা তো প্রমাণ চাই। চিংয়ে ডকুমেন্টস দেখায় আর সবাইকে বলে রাজা নিষিদ্ধ বিদ্যা চর্চা করে আর পেশুকে কাজে লাগিয়ে এসব অন্যায় করেছে। মাস্টার শ্যান তাকে সাহায্য করেছে। মাস্টার শ্যান এবার কিছু বলতেই যাবে, কিন্তু রাজা তাকে মেরে দেয়। এবার চিংয়ে দুর্বল হয়ে যাবে ভাবে, কিন্তু তখন পেশু তার প্রাসাদে নিজেকে উৎসর্গ করে নিষিদ্ধ বিদ্যা চর্চা করে স্বর্গীয় বজ্রপাতের আহ্বান করে। সবাই ভাবে এটা স্বর্গীয় শাস্তি, কিন্তু রাজা আসল কথা বলে পেশু নিজেকে শেষ করে এই কাজ করেছে। আসলে পেশু চিংয়েকে অনেক ভালোবাসে। পেশু বলে আমি আপনাকে শেষ করব আর পেশুকেও বাঁচাবো। এবার তো শুরু হয় ফাইট। পেশুও ওদিক থেকে পাওয়ার দিচ্ছিল। চ্যাংশিও চিংয়ের পক্ষে লড়াই করতে থাকে। অনেকক্ষণ লড়াইয়ের পর রাজা অতর্কিতে চিংয়েকে আক্রমণ করে। এতে পেশু আর চিংয়ে দুজনেই পরাজিত হয়। এদের পরে কারাগারে বন্দি করা হয়। গ্র্যান্ড প্রিস্ট ছদ্মবেশে দেখা করতে আসে পেশুয়ের সাথে। পাওয়ার ইউজ করে হেল্প করে। সুস্থ হয়ে পেশু ধন্যবাদ জানায়, কিন্তু গ্র্যান্ড প্রিস্ট বলে আমি একা এসব করিনি, চিংয়ে সাহায্য করেছে, রাজাকে আক্রমণ দিয়ে আটকে রেখেছে, আর আমি গিয়ে নিষিদ্ধ মার্শাল আর্ট চর্চার ম্যানুয়াল চুরি করতে পেরেছি। এরপর এখানে চিংয়ে আসে আর পেশুকে সুস্থ দেখে আনন্দে জড়িয়ে ধরে। এদিকে রাজা তো ম্যানুয়াল খুঁজতে থাকে, কিন্তু না পেয়ে দ্রুত গার্ডকে পাঠায় কারাগারে। অন্যদিকে পালিয়ে যাওয়ার সময় রাজার পক্ষের লোকের সাথে লড়াই শুরু হয়।
পেশু, চিংয়ে, চাংশি সবাই লড়াই করতে থাকে। এক পর্যায়ে চিংয়েকে বাঁচাতে গিয়ে চ্যাংশি আহত হয়। আবার আক্রমণকারী নিষিদ্ধ মার্শাল আর্ট বিদ্যা দিয়ে সার্কেল তৈরি করে। গ্র্যান্ড প্রিস্ট সেটা সামলে নিয়ে অন্যদের চলে যেতে বলে। আহত চ্যাংশিকে নিয়ে পেশু আর চিংয়ে বেরিয়ে যায়। কিছু দূর যাবার পর চ্যাংশি আর যেতে পারে না। চিংয়ে ইমোশনাল হয়ে যায়। সে বলে, এসবের মধ্যে আমি তোমাকে এনেছি, আমার তোমাকে বাঁচাতেই হবে। চ্যাংশি বলে, শেষ পর্যন্ত আপনাদের জন্য কাজ করতে পেরেছি, এটাই আমার জন্য অনেক। আর এভাবে আমি আমার ভালোবাসার কাছে যেতে পারবো। তার ওপর মনে হচ্ছে আমি যেন তার কোলে মাথা রেখে আছি। এর থেকে শান্তির বিদায় আর কি হতে পারে। এরপর চ্যাংশি আস্তে আস্তে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। চিংয়ে তো চ্যাংশির সাথে পুরনো স্মৃতি মনে করতে থাকে আর কান্না করতে থাকে। বারবার উঠতে বলে, কিন্তু আর তো সম্ভব না। এরপর তারা একটা ঝর্ণার কাছে বসে। পেশু হাতে মলম লাগিয়ে দেয়। চিংয়ে তখন জিজ্ঞাসা করে কিছু বলার আছে কিনা। পেশু সরি বলে। চিংয়ে তো রাগারাগি শুরু করে। কথা দিয়েছিল মিথ্যা বলবে না, কিন্তু এখন তো একা একাই প্ল্যান করে ফেলেছিল। রাগ করে বলে, তোমার কিছু হয়ে গেলে তোমাকে ভুলে অন্য কাউকে বিয়ে করে নিতাম। পেশু এবার কিস করে দেয়। অনেকক্ষণ দুজনে এভাবেই থাকে। এরপর চিংয়ে বুকে মাথা রেখে বলে, ভাগ্যিস তোমার কিছু হয়নি। পেশু বলে, আমরা দুজনেই বেঁচে আছি, আর এখন আমাদের জয় আসবেই। এদিকে রাজা তো রেগে আছে। কেন তাদের আটকানো গেল না? ম্যাজিক্যাল সার্কেল চালু করেও কাজ হলো না। তখন গার্ড জানায় গ্র্যান্ড প্রিস্ট তাদের সাহায্য করেছে, তবে তারা আহত, তাই বেশি দূর যেতে পারবে না। এখনই সেনা পাঠালে হয়তো ধরে ফেলতে পারবে। রাজা বুদ্ধি কাজে লাগাতে চায়, তবে এই গার্ডদের মেরে ফেলে। আড়াল থেকে পেইল্যাং এসব দেখে নিজের বাবার কাণ্ড দেখে নিজেই রাগে গজগজ করতে থাকে। পেশোয়ার চিংয়ে পৌঁছে যায় এভারগ্রিন টেম্পল মূর্তির সামনে। এরপর সেই মুক্তা সামনে ধরলে দেখা যায় সেদিন মাস্টার শি সব সত্য জেনে যাওয়ায় রাজা পুরো শি পরিবারকে শেষ করে দেয়, আর এটার জন্য পেশোকে ইউজ করে। আর পেশোয়ের মনে পড়ে 15 বছর আগে রাজা নির্বাচনের সময় তার ম্যাজিক্যাল আত্মা নষ্ট করে রাজাই তাকে এক প্রকার দাস করে রেখেছে, কারণ দেবী মূর্তি পেশোকে রাজা নির্বাচন করে। চিংয়ে বলে, আর আমার বাবা সত্য জেনে যাওয়ায় পুরো পরিবার শেষ হয়, সাথে জড়িত অন্যান্য মানুষ। এরপর পেশোকে তার প্রাপ্য জিনিস ফিরিয়ে দিতে চিংয়ে প্রতিজ্ঞা করে, কারণ দেবী মূর্তির সিদ্ধান্ত ছিল পেশো রাজা হবে। অন্যদিকে পেইল্যাং তার বাবার কাছে এসে বলে সে শেষবারের মতো সুযোগ চায়, এবার সে সত্যি দুজনকে ধরে আনবে। রাজা অবাক হয় যে তার ছেলে চিংয়ের প্রতি আসক্তি ছেড়ে দিল। রাজা পুরোপুরি বিশ্বাস করতে পারে না, যতই পেইল্যাং রাগের অভিনয় করুক। তাই শেষবার সুযোগ দিলেও সাথে হুমকি দেয়। চিংয়ে এদিকে পেশোকে ভরসা দেয়, এবার সে পেশোকে প্রোটেক্ট করবে, এরপর সব আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। তো পেশোরা যখন অপেক্ষা করছিল তখন পেইল্যাং এসে উপস্থিত হয়, কিন্তু তারা হয়তো অন্য কাউকে আশা করেছিল। এরপর হঠাৎ করে একটা তীর ছুটে আসে, কিন্তু পেইল্যাং সেটা সরিয়ে দেয়। পেশো বুঝতে পারে পেইল্যাং তাদের পক্ষে, তবে তারপরে রাজা এসে পেইল্যাংকে ম্যাজিক স্পেল ইউজ করে দুর্বল করে ফেলে। এরপর বলে, আমি জানতাম পেইল্যাং এমন ধোঁকা দেবে আমাকে, তাই আগে থেকে প্রস্তুত ছিলাম। এরপর একটা পাওয়ারফুল সার্কেল চালু করে। পেশো দেখে বুঝতে পারে এটা গ্র্যান্ড প্রিস্টের থেকে নেওয়া, মানে গ্র্যান্ড প্রিস্টকে রাজা শেষ করে দিয়েছিল। তবে পেশো আর চিংয়ে হাল ছেড়ে না দিয়ে আক্রমণ করতে থাকে। এক পর্যায়ে প্রতিহত করতে পারে, কিন্তু রাজা তো এত সহজে হার মানবে না, তাই সে পেইল্যাংকে স্যাক্রিফাইস করতে শুরু করে। পেশো গিয়ে সেটা আটকাতে চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। পেইল্যাং থেকে শক্তি নিয়ে পেশো আর চিংয়েকে আক্রমণ করে, কিন্তু তখন সামনে আবার পেইল্যাং চলে আসে। পেইল্যাং আহত হয়ে পড়ে গেলে চিংয়ে তার কাছে যায়। পেইল্যাং সেই চুলের কাঁটা হাতে দেয়। এখানে দুজনের অতীতের স্মৃতি দেখানো হয়। সিহি হিসেবে চিংয়ে হিসেবে পেইল্যাংয়ের সাথে কাটানো মুহূর্তগুলো ভেসে ওঠে। এরপর পেইল্যাং আস্তে আস্তে ঢলে পড়ে। রাজা এরপর পেশোকে আক্রমণ করে শক্তি নিতে। চিংয়ে এবার তার ম্যাজিক্যাল আত্মা চালু করে সার্কেল তৈরি করে, আর সেটা দিয়ে রাজাকে আঘাত করে। পেশো এরপর তার ম্যাজিক্যাল আত্মা ছিনিয়ে নেয়, আর অবশেষে রাজা সেখানেই শেষ হয়ে যায়। পেশো আর চিংয়ে একসাথে এসে দাঁড়ায়। এরপর ঘটনার 5 বছর পরে চলে যায়। সিহি হিসেবে জেনারেল হয়েছে পেশো রাজা। তাদের 2 ছেলে মেয়ে হয়েছে। রাজ্য দায়িত্ব সন্তান নিয়ে ভালোবাসার সুখের সংসার, এভাবে হ্যাপি এন্ডিং হয় তাদের। আর এখানে এই ড্রামাটি শেষ হয়। এই ড্রামাটি আপনাদের কেমন লেগেছে তা নিশ্চয়ই কমেন্টে জানাবেন।